আগের দিন তোমাদের ভুল করে পরের স্টেপটা নেওয়া হয়ে গেছিল, ঠিক আছে? পরের স্টেপে আছে গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, সার্জারি, হ্যাঁ 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 গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, সার্জারি, এরকম আরো মনে হয় তিনটে না চারটে, হ্যাঁ নিয়ে আবার সমস্যা একটা হবে। তারপরে এবার লাস্ট স্টেপ এখানে এসেনশিয়াল ড্রাগ আর প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আসতে হবে, এগুলো কমপ্লিট। তো তোমাদের মোটামুটি যা বুঝলাম অ্যানাটমি আর ফিজিওলজি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? এর পরের স্টেপে হচ্ছে এফএসএম, ইএসএম, এইগুলো। কি হলো আবার কি হবে? এর থেকে বেশি কিছু হবে না। সাদা থেকে সাদা হ্যাঁ? এদিকের মধ্যে অবস্থা ভালো ছিল। এর থেকে ওর যদি ব্ল্যাকিশ রং না করা হয়, জল দিয়ে ধুয়ে কোনোদিন এগুলো উল্টে হয় আরো না। উল্টে আরো বেশি খারাপ হয়ে জলে যায়। ঢাকা ছিল না, এটা ছিল ভূষা কালি জল। হ্যাঁ হ্যাঁ উষা কালি দিয়ে রং করতে হবে এগুলো। ব্ল্যাকবোর্ডে জল ঠেকা না, যে ঠিকই সে ভুল করেছে। প্রথমে যে সাবজেক্টটা আচ্ছা চুপ করো। এফ এস এম, তাই তো? হ্যাঁ স্যার। এফএসএম, ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন। এফএসএম মানে ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন, ঠিক আছে? এর দুটো পার্ট, একটা হচ্ছে ফরেনসিক পার্ট, FORENSIC, ফরেনসিক মেডিসিন, আর একটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। ফুল ফর্মটা কি স্যার? এফএসএম এর ফুল ফর্ম ফরেনসিক অ্যান্ড স্টেট, STAT, স্টেট মেডিসিন। ফরেনসিক এন্ড স্টেট। ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন। যদি বলে এফএসএম এর ফুল ফর্ম কি, বলবে ফরেনসিক অ্যান্ড স্টেট, STATE, স্টেট মেডিসিন, ঠিক আছে? এই বইটার অ্যাকচুয়ালি দুটো অংশ, একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন আর একটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স, ঠিক আছে? তাহলে এফএসএম এর দুটো অংশ, একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন আর একটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। মেডিকেল জুরিসপ্রুডেন্স। মেডিকেল জুরিসপ্রুডেন্স, জুরিস JURISPRUDENCE। অফিসার। হ্যাঁ
কাকে বলছি? ফরেনসিক মেডিসিন ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ মেডিকেল নলেজ ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বোঝা গেল? হ্যাঁ, মানেটা কি দাঁড়ালো? যে এই যে মানে to know the actual cause of death, unnatural যখন ডেথ গুলো হচ্ছে, কেউ হ্যাঙ্গিং করেছে, কেউ জলে ডুবে মরেছে, কেউ পুড়ে মরেছে, কেউ বিষ খেয়েছে, সুসাইড। তো এইগুলো হচ্ছে ন্যাচারালি মরেনি, আনন্যাচারাল ডেথ। কিভাবে হয়েছে, কেন হয়েছে কেউ জানে না। তখনই এই ফরেনসিকের ভূমিকা এসে পড়ছে। ফরেনসিকের উপর তখন দায়িত্ব পড়ছে যে ফাইন্ড আউট করা যে এ কিভাবে মরেছে। বোঝা গেল? সেইটাই হচ্ছে ফরেনসিক মেডিসিন। মোটা কথা দাঁড়ালো, আমাদের যে মেডিকেল জ্ঞান, সেই মেডিকেল জ্ঞান অ্যাপ্লাই করে ওর প্রপার কারণ নির্ণয় করাই হচ্ছে ফরেনসিক মেডিসিনের মেন উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে এফএসএম এর যে দুটো পার্ট, তার মধ্যে আমরা একটা পার্ট বুঝলাম, সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। ঠিক আছে? এবার যদি বলে ফরেনসিক মেডিসিন কাকে, ফরেনসিক মেডিসিন কাকে বলে না, বলে ফরেনসিক মেডিসিন ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ মেডিকেল নলেজ ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জাস্টিস। নিজের ভাষায় নিজের মতো করে বাংলাতে এটা বলে দেওয়া যাবে যে এই সাবজেক্টের দ্বারা আমরা মেডিকেল নলেজ অ্যাপ্লাই করে আনন্যাচারাল ডেথ গুলোর বা আনন্যাচারাল ইভেন্ট গুলোর কারণ নির্ণয় করতে পারি। বোঝা গেল? স্যার ওইখানটা একটু বলে দিন, ফরের পর কি লেখা আছে? For administration. For administration of justice. ফর অ্যাডমিনিস্ট্রেশন। Medical justice. Medical justice. এটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এর সাথে কি জিনিস না, এটা ডিলস উইথ Medicine. Medical. Medical. Knowledge. Knowledge. মেডিকেল জুরিসপ্রুডেন্স হচ্ছে নাথিং। এটা কি না, এটা হচ্ছে কিছু আইন, কিছু ল, যেগুলো আমাদের ডাক্তার বাবুরা প্র্যাকটিস করতে গিয়ে মানতে হয়। অর্থাৎ কিভাবে ডাক্তারবাবু কতদূর করতে পারে আর কতদূর করতে পারে না, সেই যে সীমারেখা, যে সমস্ত লিগাল ব্যাপারগুলো নথিভুক্ত থাকে, সেটাই হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। ঠিক আছে? তার মানে ফরেনসিকের মধ্যে আমাদের দুটো অংশ, একটা হচ্ছে তোমার ফরেনসিক মেডিসিন আর একটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। অ্যাজ এ ডক্টর হোয়াট টু ডু, নট টু ডু। সোজা কথা, মানে একটা ডাক্তার হয়ে সে কি করতে পারে, কি করতে পারে, সেই যে আইনগুলো লেখা আছে, সেইটাই হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। আর ফরেনসিক হচ্ছে যখন মেডিকেল নলেজ অ্যাপ্লাই করে কোনো একটা ঘটনার
প্রকৃত জাস্টিস আমরা দিতে পারছি সেটাই হচ্ছে মেডিকেল জুরিস। এই আম সরি ফরেনসিক শুধু আনন্যাচারাল না, যে কোনো ঘটনা যখন মানে মেডিকেল নলেজের প্রয়োজন হয়ে পড়ছে, উদ্ঘাটন করতে মেডিকেল নলেজের প্রয়োজন পড়ছে, সেটাই হচ্ছে সাবজুডিস ম্যাটার। সাবজুডিস। যেমন ধরো এখানে আমাদের কি করতে হবে, এরপরে পরিষ্কার হয়ে যাবে। এই 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 জিনিসটার মধ্যে আমাদের কি করতে হবে, কি কি করতে হবে না, লিগ্যাল প্রসিডিউর অর্থাৎ কোর্ট। আমাদের কত ধরনের আইনের কত ধরনের কোর্ট আছে, সেই কোর্টগুলোর কি ক্ষমতা আছে, আর কি করতে হবে না, ডেথ, মৃত্যু, মৃত্যু কি এবং মৃত্যুর কি কি সাইনগুলো আমরা দেখতে পাই, বুঝে গেল? সেইগুলো আমাদের জানতে হবে। আর কি জানতে হবে না, ইনজুরিজ, আমাদের কত ধরনের ইনজুরি হতে পারে, ইনজুরিগুলো ইন্ডিকেশন দেয় যে কিভাবে ঘটেছে ঘটনা, বুঝা গেল? সেই জন্য ইনজুরিগুলো সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ করতে হবে। তার মানে আইনটা সম্বন্ধে একটু জানতে হবে, কোর্টগুলো, কোর্টের কি কি সেন্টেন্স আছে, কোর্টের মানে প্রসিডিওর কি আছে, হ্যাঁ, কোর্টের মানে সাউথে কিভাবে ঘটে প্রক্রিয়াগুলো, এগুলো সম্বন্ধে একটু সাধারণ জ্ঞান নিতে হবে। আর ডেথ সম্বন্ধে আমাদের জানতে হবে, ডেথ কাকে বলে, আর ডেথ হলে পরে কি কি সাইন তার মধ্যে আমরা দেখতে পাই, বা কি কি সাইন দেখতে পেলে আমরা বলি যে মৃত্যু, এইগুলো জানতে হবে। তারপরেই জানতে হবে ইনজুরিজ, কত ধরনের ইনজুরি হতে পারে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইনজুরিজ, মেকানিক্যাল ইনজুরি, ক্লাসিফিকেশন অফ মেকানিক্যাল ইনজুরি। সেখানে একটা বিশাল চ্যাপ্টার, যত ধরনের মেকানিক্যালি ইনজুরি হয়, হ্যাঁ, সব সেখানে নথিভুক্ত করা আছে। যে একটা ইনজুরির নাম বলুন তো দেখি, বাংলা বলুন, কেটে গেছে একটা ইনজুরি, উন্স, ঠিক আছে, ছড়ে গেছে, ভেঙে গেছে, ক্র্যাক, ফ্র্যাকচার, একটা ইনজুরি, পুড়ে যাওয়া মানে বার্ন একটা ইনজুরি, শকটা বার্নের একটা এফেক্ট, ইনজুরি না, হ্যাঁ, সেটা ইলেকট্রিক্যাল বার্ন বলতে হবে। থার্মাল ইনজুরি, বুঝে গেল? সেখানে তোমার দেখো ইনজুরি গুলো যখন ক্লাসিফিকেশন করি, এই যে মুচকে যাওয়া, ব্রুইজ, স্কেচিং, গ্রেজ, হ্যাঁ, এইগুলো এক ধরনের ইনজুরি, যেগুলো আমরা বলি ভায়োলেন্স মেকানিক্যাল ইনজুরি, অর্থাৎ যে কোনো একটা ভায়োলেন্সের মাধ্যমে হয়। সেটা বাই ইনজুরি, কোনো ব্লাড ইনস্ট্রুমেন্টে আঘাত হতে পারে, দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে হতে পারে, রোড অ্যাক্সিডেন্টে হতে পারে, ছাদ থেকে পড়ে গিয়ে হতে পারে, গাছ থেকে পড়ে গিয়ে হতে পারে, এনি হয় কোনো মেকানিক্যালি যদি কোনো ঘটনা ঘটে, আমাদের শরীরে আঘাতপ্রাপ্ত হয়, তখন বিভিন্ন ধরনের ইনজুরি আমরা শরীরে দেখতে পাই। সেখানে স্ক্র্যাচিং হচ্ছে একটা ইনজুরি, গ্রেভ একটা ইনজুরি, বুঝতে পেরেছি? তো এইরকম একটা ধরুন স্কেচিং মানে হচ্ছে আঁচড়ে যাওয়া, আমি উদাহরণ দিচ্ছি, স্ক্র্যাচ, আঁচড়ে গেছে, কিরকম হবে না, পয়েন্টেড শার্প কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি চামড়ার উপর দিয়ে ঘষে যায়, তখনই এই ধরনের ইনজুরি গুলো দেখা দেয়। যেমন থর্ন মানে কাঁটা, নোক, ঠিক আছে, বা কোনো ফাইন নিডল, বা কোনো ক্লথ মানে থাবা, হ্যাঁ, ওই যে নোক এসে গেল, নেল, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো ঘটে, এগুলো কি ইন্ডিকেট করে না, এগুলো এই মার্কগুলো ডিরেকশন পাওয়া যায়, একটা ডিরেকশন পাওয়া যায়। তো ধরো তুমি আজলাচ্ছ এইভাবে, তো একটা ডিরেকশন আসবে এইভাবে, আমি পড়ছি, পড়ে ওই দিকে ঘেঁষতে যাচ্ছি,
তার মানে ডিরেকশনটা আসবে, আঁচড়ের ডিরেকশন আসবে এইভাবে, তাই তো? এইবার ঘটনাগুলো যখন ঘটে, ইনভেস্টিগেটিং যে অফিসাররা তারা তো জিজ্ঞাসাবাদ করে, সেই জিজ্ঞাসাবাদের সঙ্গে এই যে তোমার স্টিগমা গুলো রয়েছে, শরীরের যে ইনজুরির যে সাইন গুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে ওর ঘটনাবলীর বিবরণের মিলটা ওরা আগে প্রথমে খোঁজার চেষ্টা করে। দেখা যাচ্ছে ও বলছে আমি ওই দিক থেকে, চুইজোর দিক থেকে মগরার দিকে যাচ্ছি, রাস্তার উপরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে আমি বাইক নিয়ে ছিটকে পড়ে গেছি, তার মানে এই মুখে গেছি, আঁচড়টা তার মানে এই মুখে হবে, শরীরে দেখা যাচ্ছে আঁচড় ট্রান্সফার রয়েছে, তার মানে মিথ্যা কথা বলছে। তাহলে ওইভাবে ঘটনা ঘটলে পরে এই ইনজুরি তাকে সাপোর্ট করছে না, বিবরণের সঙ্গে সাপোর্ট করছে না, তার মানে সামথিং ইজ বিহাইন্ড ইট। এই যে সন্দেহের অবকাশটা সৃষ্টি হলো, যদি বলতে হ্যাঁ এই দিকে যাচ্ছি, এরকম ভাবে করেছি, এরকম ভাবে যখন মিলে গেল, হ্যাঁ ঠিক বলছে, তার মানে এরকমই হওয়া উচিত। এই জিনিসগুলোই আমাদের মেডিকেল নলেজ অ্যাপ্লাই করে সেগুলোকে উদ্ঘাটন করা, বুঝতে পেরেছি? তারপরে আসছে আপনার এজ। একটা রেপ কেস হয়েছে, সেখানে দোষী ধরা পড়েছে, 3-4 জনকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে। যে অ্যাকিউজ যার উপরে করা হয়েছে সে বলছে আমি তার এই গালে আঁচড় দিয়ে দিয়েছিলাম। তো দেখা গেল ওখানে 2 জনের আঁচড় রয়েছে। এবার একজনের আঁচড় গুলোর এবার ডিরেকশন মিলে যাচ্ছে, কিন্তু এজ মেলাতে হবে, ওদের প্রত্যেকটা এজ আছে। 1 দিনের আঁচড় এরকম, 2 দিনের আঁচড় এরকম, 3 দিনের আঁচড় এরকম, 4 দিনের আঁচড়, 5 দিনের, 7 দিনের মিলে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে 4 দিন আগে ঘটনা ঘটেছে, একজনের আঁচড়ের এজ 4 দিনই আসছে, একজনের আঁচড়ের এজ 2 দিন। তো যে 2 দিন সে সেফ হয়ে গেল, মানে সে আঁচড় হলেও সে কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত নয়, কারণ এই আঁচড়টা ঘটেছে মাত্র 2 দিন আগে। তার মানে যে 4 দিন তাকে মোট সন্দেহযুক্ত হবে, যদিও তাকে এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না যে সেই দোষী, হতেই পারে কনসিডার 4 দিন বাদে আমার আঁচড়টা অন্যভাবে হয়েছিল, হতে পারে না। তার মানে কি এটা একটা ক্লু দিচ্ছে যে এর থেকে মোট সন্দেহজনক। তো এই জিনিসগুলো যে ক্লারিফিকেশন হবে ফ্রম দ্য ইনজুরি, তার মানে কি যে কোনো ঘটনাকে মানে ক্লারিফাই করা বা উদ্ঘাটন করার জন্য এই নলেজ গুলো আমাদের হেল্প করছে, বুঝতে পেরেছেন? এইরকম গেল মেকানিক্যাল ইনজুরি, একটা সিরিয়াস আমি উদাহরণ দিলাম, গ্রেজ আছে, প্রেসার ইম্প্যাক্ট ইনজুরি আছে। ইম্প্যাক্ট ইনজুরি বলতে কোনো একটা জিনিস উপর দিয়ে চলে, ধরো গাড়ির টায়ার বা গাড়ির চাকা, ওই যে যাওয়ার ফলে স্কিনের উপরে চাকার একটা ছাপ পড়ে গেল, ইমপ্রেশন, ইমপ্রিন্ট পড়ে গেল, দ্যাট ইজ হচ্ছে ইম্প্যাক্ট বা ইমপ্রিন্ট ইনজুরি। এরা ইন্ডিকেট করছে এই ঘটনাটা কি ঘটেছে, এর উপর দিয়ে একটা চাকা চলে যাওয়ার জন্য ঘটনাটা ঘটেছে। সেই অনুযায়ী বিবরণ যেমন হবে সেই অনুযায়ী এগুলোকে লিপিবদ্ধ করে কারণটা ফাইন্ড আউট করা হবে, ঠিক আছে? তো মেকানিক্যাল ইনজুরির মধ্যে আমাদের যেমন তোমার এই ক্রেচ আছে, গ্রেজ আছে, সেরকম আমাদের থার্মাল ইনজুরি বলেও একটা পার্ট আছে। সেখানে 2টো ভাবে থার্মাল ইনজুরি হয়, হিটের দ্বারা হতে পারে, একটা কোল্ডের দ্বারা হতে পারে। কোল্ড ঠান্ডা বরফেও পুড়ে যায়, বরফের ক্ষত হয় তো, তবে ওটা হচ্ছে ফ্রস্ট বাইট, বুঝতে পারেন? আবার যখন মাউন্টেনে মানে পর্বত আরোহী থেকে আরম্ভ করে বরফের যেতে মানে বাই কোল্ড হচ্ছে, তো তাহলে থার্মাল, তো তাহলে থার্মাল ইনজুরি বাই হিট হতে পারে, বাই কোল্ড হতে পারে। বাই হিট হলে 2টো জিনিস ঘটবে, একটা হচ্ছে বার্ন হবে আর একটা স্ক্যাল্ড হবে। বার্ন বলতে কি বুঝি না, ড্রাই ফ্লেম, হট মেটাল, সলিড যখন শরীরের মধ্যে সংস্পর্শে এসে আমাদের ইনজুরি ঘটাচ্ছে, তখন তাকে বলছি আমরা বার্ন। আর স্ক্যাল্ড কি, যেমন স্টিম, ময়েস্ট হিট, স্টিম থেকে হচ্ছে, স্টিম, গরম তেল, গরম জল, এইগুলো যখন পড়ে গিয়ে
আমাদের শরীরে ইনজুরি আসছে, তখন তাকে বলছে আমরা, তখন এক কথায় কি দাঁড়াবে? বার্ন অ্যান্ড স্কার্ড। বার্ন হচ্ছে ড্রাই হিট, স্কট হচ্ছে স্ক্যার ময়েস্ট হচ্ছে moist heat। এই একটা কথা এসে গেল, তাই না? সেই রকম আবার কেমিক্যালস, কেমিক্যাল। অনেক কেমিক্যালস আছে, তাদের দ্বারাও আমাদের শরীর পুড়ে যায়, তাহলে তাদেরকে বলি আমরা Chemical কেমিক্যাল injury। বার্ন বা কেমিক্যাল ইনজুরি। সেখানে করসিভ অ্যাসিড আছে, করসিভ অ্যালকালাইন আছে, করসিভ অ্যালকালি সেও পুড়িয়ে দেয়, করসিভ অ্যাসিড সেও পুড়িয়ে দেয়, ঠিক আছে? তো এইরকম ইলেকট্রিসিটি, ডিউ টু ইলেকট্রিসিটি তোমার ধরো ইলেকট্রিক কারেন্ট থেকে একটা তড়িৎ হতে পারে, অথবা লাইটনিং অর্থাৎ বাজ ফাজ এসব পড়ে একটা ধরনের ইনজুরি হতে পারে, তাই তো? এগুলো সব হচ্ছে ইনজুরি ডিউ টু ইলেকট্রিসিটি। এছাড়াও ইনজুরি ডিউ টু রেডিয়েশন আছে, রেডিও অ্যাক্টিভ অনেক এজেন্ট আছে যারা রেডিয়েশন ঘটায়, সেগুলো আমাদের শরীরে ইনজুরি ঘটাতে পারে। তো এইরকম সো মেনি ইনজুরিজ, সেটা আছে ক্লাসিফিকেশন অফ ইনজুরি, তার মধ্যে নতুন বুঝলে তোমাদের এইরকম ক্লাসিফিকেশন অফ ইনজুরি। আর যে সমস্ত আনন্যাচারাল ডেথ গুলো আছে খুব কমন, হ্যাঁ খুব কমন যেগুলো, যেমন হচ্ছে হ্যাঙ্গিং, ড্রাউনিং, হ্যাঁ এইগুলো সম্বন্ধে একটু জানতে। হ্যাঙ্গিং কি জিনিস? গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া, দ্যাট ইজ হ্যাঙ্গিং। এ নিয়েও যে হ্যাঙ্গিং একটা ঘটেছে, কতগুলো ছেলে খেলতে খেলতে দেখলো একটা পরিত্যক্ত পারে একটা ফ্যানের এতে একজন ঝুলে, কখন ঝুলেছে কিভাবে ঝুলেছে কেউ জানে না। তখন থানায় খবর দিল, থানা থেকে সব এলো, ইনভেস্টিগেশন অফিসাররা ইনভেস্টিগেট করলো, করে সেটাকে মানে নথিবদ্ধ ফটো করে ফরেন্সিকে পাঠানো হলো, হসপিটালে পাঠানো হলো, দেখা হলো। এবার হ্যাঙ্গিং নিয়ে অনেকগুলো কথা আছে। হ্যাঙ্গিং কাকে বলে? যখন কোনো একটা দড়ি ফাঁস লাগিয়ে গলার মধ্যে দিয়ে কোনো একটা জিনিসের সঙ্গে আটকে যদি ঝুলে পড়া হয়, যদি বডিটা সাসপেন্ডেড থাকে, তখন এইখানে শ্বাসনালী, ট্রেকিয়া, হ্যাঁ অক্লুড হয়ে গিয়ে একটা মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে তোমার রেসপিরেটরি অবস্ট্রাকশন ঘটিত মৃত্যু একটা, হ্যাঙ্গিংটা। যেমন স্মুদারিং আছে, স্ট্র্যাঙ্গুলেশন আছে, অনেক গুলো আছে যেগুলো শ্বাস রোধকারী মৃত্যু। এক কথায় বাংলায় আমরা বলবো শ্বাস রোধকারী মৃত্যু। আমি যদি গলাটা টিপে ধরি, সেটাও শ্বাসরোধ হয়ে মরবে। আমি যদি বালিশ চাপা দিয়ে নাক মুখ ঢেকে দিয়ে চেপে দিই, সেটাও একটা শ্বাসরোধকারী, তাই তো? আবার কেউ যদি অ্যাক্সিডেন্টালি মাথা ঘুরে একটা গোবরের চাঙের মধ্যে ধপাস করে পড়ে গেল, নাক মুখ সব ছুটে গেল, তার শ্বাস নিতে না পেরে মারা যেতে পারে, সেটাও একটা শ্বাসরোধকারী মৃত্যু। আবার কেউ জলে পড়ে গেল, জলে পড়ে গিয়ে শ্বাস রোধ হয়ে মারা গেল, সেটাও শ্বাসরোধকারী মৃত্যু। আবার কেউ পেছন দিয়ে একটা লাঠি দিয়ে এরকম চেপে গলা চেপে ধরলো, বা একটা দড়ি এরকম পেছন দিক দিয়ে আমার টেনে ধরে নিল, এগুলো শ্বাসরোধকারী। প্রত্যেকের একটা আলাদা আলাদা নাম আছে, কোনটা হবে ড্রাউনিং, কোনটা হবে হ্যাঙ্গিং, কোনটা হবে মাগিং, কোনটা হবে স্ট্র্যাঙ্গুলেশন, কোনটা হবে স্মুদারিং, হ্যাঁ। তো এইরকম বিভিন্ন নামে নামে সবই কিন্তু অ্যাকচুয়ালি শ্বাস রোধকারী। এবার আপনাদের এগুলো জানতে হবে যে হ্যাঙ্গিং মানে কি, স্মুদারিং মানে কি, স্ট্র্যাঙ্গুলেশন মানে কি, বুঝতে পেরেছেন? তো এইগুলো শুধু ছোট ছোট একটা করে কাকে বলে ডেফিনেশন, জাস্ট কথাটা এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এইবার ঘটনা হচ্ছে কি, আমাদের যে সমস্ত আনন্যাচারাল ডেথ গুলো হ্যাঙ্গিং এর মধ্যে ঘটে, সেখানে ধরুন কতগুলো কথা। একটা হচ্ছে এই যে হ্যাঙ্গিংটা, সে হ্যাঙ্গিং এর জন্যই মারা গেছে না তাকে মেরে হ্যাঙ্গিং করা হয়েছে, সেইটা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট
তদন্ত করে এবং এক্সামিনেশন করে পোস্টমর্টম করে বলে দিতে পারে whether it is antemortem hanging or postmortem hanging. বোঝা গেল? antemortem hanging means হ্যাঙ্গিং এর জন্যই সে মরেছে, অর্থাৎ হ্যাঙ্গিং এর আগে সে জীবিত ছিল, দ্যাট ইজ অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং। পোস্টমর্টাম হ্যাঙ্গিং অন্য কোনো ভাবে মরেছে, জিনিসটাকে ঘুলিয়ে দেওয়ার জন্য কেউ গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে গেছে, দ্যাট ইজ পোস্টমর্টাম হ্যাঙ্গিং। এই যে আমরা যদি অ্যান্টিমর্টাম আর পোস্টমর্টাম হ্যাঙ্গিং এর যদি পার্থক্যটা পড়ে নিই, আমরা নিজেরাই বুঝতে পারবো whether it is অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং না পোস্টমর্টাম। ঠিক আছে, এইবার কথা হচ্ছে অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং এর ক্ষেত্রে, অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং এর ক্ষেত্রে ইট ইজ সুইসাইডাল না হোমিসাইডাল, মানে ও স্ব ইচ্ছায় ঝুলে আছে না কেউ জোর করে ওকে ঝুলিয়ে দিয়েছে। এটারও দুটো আলাদা আলাদা ফিচার্স ওই শরীরের মধ্যে মানে যারা পোস্টমর্টম করবেন তারা দেখতে পেয়ে যাবে এবং পরিষ্কার ডিক্লারেশন ইট ইজ দা তোমার হোমিসাইড অর সুইসাইড। মানে হোমিসাইড মানে তাকে জোর করে ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হোমিসাইড আর সুইসাইড মানে সে স্ব ইচ্ছায় নিজে থেকে জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে গলায় দড়ি দিয়ে। এই জায়গাগুলোই হচ্ছে আমাদের মেডিকেল নলেজ অ্যাপ্লিকেশন করে ক্লিয়ার আপ করে দেওয়া, যেটা আমাদের এই সাবজেক্টের মধ্যে, যার জন্য অ্যাজ এ ডক্টর হিসাবে এগুলো পড়তে হয়। যদি এর কোনো ইউটিলিটি বা ভবিষ্যতের এর কোনো আপনি পাবেন না, কিন্তু জানতে হবে অ্যাজ এ ডক্টর, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কি দাঁড়ালো তোমার এই সাবজেক্টটার মধ্যে? আমি একটা উদাহরণ দিলাম, ড্রাউনিং এর ক্ষেত্রে আছে, হ্যাঁ, এরকম স্মুদারিং এর ক্ষেত্রে আছে, স্ট্র্যাঙ্গুলেশন এর ক্ষেত্রে আছে, আমি একটা হ্যাঙ্গিং দিয়ে জাস্ট উদাহরণ দিলাম। ঠিক আছে, এরা সব শ্বাসরোধকারী মৃত্যু, এগুলো সম্বন্ধে আপনাদের জানতে হবে। আর কি কি ভাবে মানে আনন্যাচারাল ঘটনাগুলো ঘটে, যেমন হচ্ছে ধরুন স্টারভেশন, অনৌষধ, স্টারভেশন হয়েও অনেক সময় মৃত্যু ঘটে। সেই স্টারভেশন সম্বন্ধে আমাদের এই সাবজেক্টটার মধ্যে জানতে হবে, বুঝতে পেরেছি? আর যেটা সবচেয়ে মানে অফেন্সিভ একটা ঘটনা ঘটে, দ্যাট ইজ রেপ। রেপ সম্বন্ধেও তোমাদের জানতে হবে। সাধারণত এইসব কতগুলো খুব মানে তোমাদের যেহেতু কোর্সটা খুব সংক্ষিপ্ত, সেই জন্য তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের পড়তে হবে, পুরো পড়তে হবে না। ঠিক আছে, ওই রেপ, তারপরে ড্রাউনিং, তারপরে হচ্ছে হ্যাঙ্গিং, হ্যাঁ, এদিকটা স্টারভেশন, আর একটা ঘটনা ঘটে দ্যাট ইজ তোমার ইনফ্যান্টিসাইডস। ইনফ্যান্টিসাইডস অর্থাৎ যদি কোনো বাচ্চাকে 1 বছরের মধ্যে, জন্মের 1 বছরের মধ্যে যদি মেরে ফেলা হয়, তখন তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। আর একটা যে স্টিল বর্ন, স্টিল বার্থ, এইখানে অনেক সময় ইনফ্যান্টিসাইড অনেকে স্টিল বার্থ বলে চালিয়ে দেয়, বুঝতে পেরেছি? তো সেখানে কিন্তু ফরেনসিক টেস্ট করলে পরে বোঝা যাবে whether it is infanticide না স্টিল বার্থ। ইনফ্যান্টিসাইড জন্মের 1 বছর আগে হবে, তাই তো? 1 বছর মধ্যে, সেটা জন্মের পর মানে লাইফ বার্থের পরে। এখানে তোমাকে জানতে হবে, একটা তোমাদের কোশ্চেন দেয়, ডিফারেন্স বিটুইন লাইফ বার্থ বা ইনফ্যান্টিসাইড এন্ড হচ্ছে স্টিল বার্থ। মৃত সন্তানের প্রসব, দ্যাট ইজ স্টিল বার্থ। স্টিল বার্থ। একটু আসছি, আপনি চলে যাবেন। এই জেরক্সটা 10 কপি করতে দিয়েছি, জেরক্সের দোকান বন্ধ করে দেবে, 10 কপি করে দিয়েছি। আর এটা নিয়ে আসবেন, কারণ এনারা 3 কপি বলেছিলেন। আপনি যা নিয়ে আসবেন আমি তাহলে করে দিই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, লাইফ বার্থ আর স্টিল বার্থ। স্টিল বার্থ মানে হচ্ছে মৃত সন্তানের প্রসব, লাইফ বার্থ মানে জীবিত সন্তানটা জীবিত হয়েছিল, তারপর তাকে মেরে দেওয়া হলো। যেমন ধরো পভার্টি একটা কারণ,
পোভার্টি মানে দারিদ্রতা একটা কারণ। ওটা একটা ডিউরেশন কিছু আছে স্যার? 1 বছর, 1 বছর। জন্ম থেকে নিয়ে 1 বছর এর মধ্যে যে কোনো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইদিন উইক ঘটে ম্যাক্সিমাম। কেন না যখনই দিন হয়ে যাচ্ছে না তখন একটা মায়া পড়ে যাচ্ছে, তো তখন তারপরে আর সে তার বাচ্চাকে মারবে এরকম কথা মাথাতে আনতে পারে না। যা ঘটে যায় উইদিন এ উইক, 5টা মেয়ে হয়ে গেছে আর একটা মেয়ে হয়েছে, তো রাগে এইবার ধরো যারা আর কি ফার্স্ট কোয়ার্টারে যারা করে তাদের যদি ছেলে সন্তান হলো সালা কোনো কাজে লাগবে না, অ্যান্টিসোশাল তৈরি হবে, সঙ্গে সঙ্গে মেরে দেবে। বুঝতে পেরেছো? তো লাইফ অ্যান্ড স্টিল বার। হ্যাঁ, লাইভ বার্থ আর স্টিল বার্থ, তাই তো? এইখানে ধরো যখন মানে হচ্ছে লাইভ বার্থ হচ্ছে মানে সে তো জন্মেছে, তার মানে জন্মেছে মানে সে ট্যাঁ করে আওয়াজ করেছে, কেঁদে উঠেছে। কেঁদে উঠছে কেন? শ্বাস প্রশ্বাস চালু হচ্ছে। যেই শ্বাস প্রশ্বাস চালু হচ্ছে সঙ্গে সঙ্গে লাংসের চরিত্র কিন্তু পাল্টে যাচ্ছে। যখন ইন্টারভিউটাই লাইফে থাকে লাংস একটা সলিড বস্তু হিসাবে থাকে, যেমন লিভার টিভার যেমন থাকে না সেরকম, ঠিক আছে? অর্থাৎ একবারও যদি শ্বাস প্রশ্বাস সে না নেয় ওটা সলিডিফাইড থাকবে। আর যদি সে একবার জীবিত হয় তবে সে শ্বাস প্রশ্বাস নিয়েছে তবে তো সে জীবিত, তো তখন তার লাংসের মধ্যে বায়ু ঢুকেছে বায়ু বেরিয়েছে, অর্থাৎ ইন্সপিরেশন এক্সপিরেশন। আমরা যে ফিজিওলজিতে যে মেকানিজম অফ রেসপিরেশন পড়েছিলাম তো ফিজিওলজিতে, মনে করতে হবে ইন্সপিরেশন সেখানে দুটো ইভেন্ট ছিল, বলেছিলাম ইন্সপিরেশন এক্সপিরেশন। ইন্সপিরেশন একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন ইকুয়াল টু 1 রেসপিরেশন। এরকম মিনিটে কটা হয় রেসপিরেশন? মিনিটে যতগুলো রেসপিরেশন হয় তাকে বলি আমরা রেসপিরেটরি রেট। ভালো করে বলুন। হ্যাঁ, মানে 16 থেকে 18 অ্যাভারেজ ধরে নাও, 16 থেকে 20ও ধরতে পারি রেসপিরেটরি রেট। অর্থাৎ 1 মিনিটে 16 থেকে 20 বার শ্বাস নেয় আর শ্বাস ত্যাগ করে। কারণ একটা শ্বাস নেওয়া একটা শ্বাস ত্যাগ করা হচ্ছে 1 রেসপিরেশন। বুঝতে পারছেন? যেমন হচ্ছে হার্টবিট, এই সংকোচন দ্যাট ইজ সিস্টোল, প্রসারণ দ্যাট ইজ ডায়াস্টোল ইকুয়াল টু 1 বিট। তাহলে 1 বিটের মধ্যে একটা সিস্টোল থাকছে একটা ডায়াস্টোল থাকছে। এইরকম মিনিটে একটা হার্ট 60 থেকে 80 বার এইরকম সংকোচন প্রসারণ। তার মানে এই যে 1 মিনিটে যতবার হার্ট সংকোচন প্রসারণ করে তাকে বলি আমরা হার্ট রেট। এইরকম ভাবে আমরা রেট গুলোকে কাউন্ট করি। এবার যতটা হার্ট রেট হবে ততটাই পালস রেট হবে তার, কারণ যতগুলো হার্ট রেট হয় ততগুলোই আমি এখানে ব্রেকিয়াল আর্টারিতেই হোক, ক্যারোটিড আর্টারিতেই হোক বা টিবিয়াল আর্টারিতেই হোক, যেখানেই হোক আমি তার ভাইব্রেশন যেটা যে ঠাসটা পাবো আমি হাতের মধ্যে তাকেই বলি আমরা পালস। পালস যে আর্টারির উপরে মাপবো সেই আর্টারির নাম অনুসারে তার নাম হবে, যেমন ক্যারোটিড পালস, রেডিয়াল পালস, ব্রেকিয়াল পালস, অবিচিয়াল পালস, টিবিয়াল পালস। তো এরকম ফিমোরালটা অতটা পাওয়া যায় না, যেগুলো ভালো পাওয়া যায় সেগুলো সবচেয়ে তো ভালো পাওয়া যায় রেডিয়াল আর ক্যারোটিড। এরা দুজনে হচ্ছে সবচেয়ে ভালো পাওয়া যায়। ব্রেকিয়ালের থেকে রেডিয়ালটা সবচেয়ে ভালো পাওয়া যায়, কারণ রেডিয়াস যে বোন আছে তার উপর দিয়ে রেডিয়াল আর্টারিটাও গেছে, যার জন্য আমরা স্কিনের নিচে, যার জন্য আমরা এটাকে খুব সুন্দরভাবে পাই। এই জন্য ডক্টররা সবসময় ব্রেকিয়াল পালসটা, রেডিয়াল পালসটা ব্রেকিয়াল পালস দেখে প্রেসারটা দেখার জন্য স্টেথোটা কোনখানে বসাবে সেটা জানার জন্য একটুখানি হাত দিয়ে ডিগ্রিটা বুঝে না, সেইখানে এটা চেস্ট পিসটাকে আমরা করি প্লেস করি, করে আমরা হার্টবিটটা শুনে তার বিপিটা আমরা চেক করি। এখন ডিজিটাল হয়ে গেছে, সব ডিজিটাল করে, কিন্তু এই জায়গাটা অথেন্টিক। এর থেকে মানে ভালো প্রেসার আর কোনোভাবেই সম্ভব না।
ওরা কখন কি দেয় ডিজিটাল ম্যানুয়ালটা সবচেয়ে ভালো ম্যানুয়াল হচ্ছে সবচেয়ে ভালো। থেকে ডিজিটাল হচ্ছে হাইপোথিসিস। সেখানে Perfect পাওয়া যাবে। ম্যানুয়ালি যে আমরা প্রেশার মাপি সেখানে কতগুলো পদ্ধতিতে মাপি, তাই তো? যেমন হচ্ছে প্যালপেটরি মেথড বলি, অসকালটেটরি মেথড বলি, তাই তো? তারপরে হচ্ছে তোমার এটা অসিলেশন, অসিলেটরি মেথড বলি, তাই তো? এইভাবে আমরা প্রেশারগুলোকে মাপি। তার মধ্যে কোনটা নিয়ে আমরা অসকালটেটরিটাকে ফাইনাল হিসাবে নিই, যেটা স্টেথোস্কোপের সাহায্যে আমরা কানে শুনে আমরা হার্ট সাউন্ড কানে শুনে আমরা জাজ করি। হ্যাঁ, লাইভ বার্ড আর স্টিল বার্ড, এখানে এই যে চরিত্রগত পার্থক্যগুলো আমাদের করতে হয়। ডিফারেন্স বিটুইন লাইভ বার্ড, ডিফারেন্স বিটুইন স্টিল বার্ড, সেখানে কতগুলো আছে মানে বৈশিষ্ট্য আছে যেটা দেখে আমরা বুঝতে পারি এটা মানে জন্মের আগেই মৃত আর এটা জন্মের পরে মৃত। বুঝতে পারছি? সেখান থেকে ইনফ্যান্টিসাইডের ইতিহাস, কারণ যে ঘটেছে সে বাঁচার জন্য বলবেই মিথ্যে কথা, কিন্তু আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট কিন্তু মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবে ইট ইজ নট এ স্টিল বার্ড, ইট ইজ লাইভ বার্ড, মানে ইনফ্যান্টিসাইড। বোঝা গেল? এছাড়া স্টারভেশন আছে, না খেয়ে মানুষ মারা যায়। এবার না খেয়ে স্টারভেশন মানে অনশন, কেউ স্বেচ্ছায় করতে পারে, কেউ অ্যাক্সিডেন্টাল করতে পারে। 5-6টা ছেলে মেয়ে খেলা করছিল, হঠাৎ করে একটা ছেলে কোনো একটা মানে লুকোচুরি খেল থেকে একটা বস্তা রেখে আটকে গেছে, বা কেউ কোনো একটা গর্তে পড়ে গেছে, এমন একটা জায়গায় চলে গেছে আর কেউ তাকে খুঁজে পাচ্ছে না, সে সেখানে না খেতে পেয়ে আস্তে আস্তে মরে যাবে। দ্যাট ইজ অলসো, মানে সেখানে দেখতে হবে। হ্যাঁ, দেখি দাও আবার কি কি এনেছো তোমরা, ছাপিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, সিলেবাসটাই তো দেখতে চাইছি আমি। সিলেবাস নেই তো আজকে কারবার। আগে এফএসএমটাই খুলে দিয়েছে, এফএসএমটা বলছি আমি। আমাদের একটা নাম আছে। ঠিক আছে, পরে দেবে। আচ্ছা, একটু পরে দেবে, আমি তো নিয়েছি একটা। নাহলে এখন ভাববো না, আবার তুলে নেবে সব। দেখো, প্রথমেই বলেছি describe the different type of code with its function, মানে আমাদের দেশের কোড সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে। মানে আদালত, সেখানে আমরা কি দেখছি, আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সেই নিউ দিল্লি সুপ্রিম কোর্ট, তাই তো? দেশের একদম রাজধানীতে একটা আদালত রয়েছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট কি করতে পারে না করতে পারে সেগুলো একটু জেনে নেওয়া। সমস্ত ধরনের বিচার সে করতে পারে। আইনে যত ধরনের সাজা আছে সব সুপ্রিম কোর্ট দিতে পারে। আইনের সাজাগুলো কি কি সেগুলো জানতে হবে। আইনের সাজা কি কি হতে পারে? জেল, ফাঁসি, মানে যেগুলো ইমপ্রিজনমেন্ট, তাই তো? ইমপ্রিজনমেন্ট হতে পারে, ইমপ্রিজনমেন্টের সঙ্গে ফাইন হতে পারে, তাই তো? ফাইন প্লাস ইমপ্রিজনমেন্ট যেটা বলি আমরা। আর কি হতে পারে? ডেথ, ডেথ সেন্টেন্স শোনাতে পারে। তা আমাদের দেশে ডেথ সাধারণত হ্যাঙ্গিং এর সাহায্যেই হয় আমাদের দেশের আইন অনুযায়ী, ঠিক আছে? তার মানে ডেথ সেন্টেন্স শোনাতে পারে, ইমপ্রিজনমেন্ট হতে পারে, ফাইন হতে পারে, ফাইন উইথ ইমপ্রিজনমেন্ট হতে পারে, আর একটা হচ্ছে কি বলে ভৎসনা নাকি বলে, মানে জাস্ট মানে তাকে আর কি বকে চোখে ছেড়ে দিল। যেগুলো সাধারণত এইসব উঁচু পোস্টের সব সরকারি অফিসাররা যদি কোনো ভুলভাল করে ফেলে, কেস খেয়ে যায়, প্রথমে তাদের একটা সুযোগ দেওয়া যে আপনি এত বড় পোস্ট করে এটা করলেন কি, ভবিষ্যতে আর কোনদিন করবেন না, দাবড়ে দেওয়া একটু
যে তাকে ওয়ার্ন করে দেওয়া, ওয়ার্নিং, এটাও একটা সাজা। ওই যে অত একটা প্রেস্টিজিয়াস লোককে কোর্টে ডেকে তাকে ভর্ৎসনা করা হচ্ছে, এটা একটা সাজা হচ্ছে না তার পক্ষে। তো এইরকমও আছে আমাদের আইনের সাজা। তো এইগুলোকে আমরা এক কথায় কি বলি, ল, সেন্টেন্স ইন ল, মানে আমাদের আইনে এই সেন্টেন্স গুলো আছে, ঠিক আছে। এইবার এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে আগে জানতে হবে আমাদের কোর্ট গুলো সম্বন্ধে, যেমন সুপ্রিম কোর্ট সব ধরনের এই যে সাজা আছে সব দিতে পারে। এবার শুধু তাই নয়, নতুন কোন যদি আইন প্রণয়ন হয় সেটা সুপ্রিম কোর্ট প্রথমে নথিভুক্ত করবে, তারপর সমস্ত অন্যান্য কোর্টকে সেই বার্তা পাঠিয়ে দেবে। বুঝলে, এটাও একটা সুপ্রিম কোর্টের কাজের মধ্যে পড়ে। তার পরবর্তী স্টেপে প্রতিটা স্টেট তাদের হেডকোয়ার্টার্সে একটা করে কোর্ট আছে, যাদেরকে বলছি আমরা হাইকোর্ট। আমাদের রাজ্যের রাজধানী সেখানে একটা কোর্ট আছে, হাইকোর্টের ক্ষমতা এবং পরিধি সুপ্রিম কোর্টেরই মতো। সুপ্রিম কোর্ট যা যা করতে পারে হাইকোর্টও তাই তাই করতে পারে। বুঝে গেল? তারপরে আছে কি, আমাদের জেলায় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্সে একটা করে কোর্ট আছে, তাকে বলছি আমরা কি বলি গো, সেশন কোর্ট। তাকে আমরা বলি সেশন কোর্ট, যেমন আমাদের চুচুড়া। আর তারপরে স্টেপে আসছে ম্যাজিস্ট্রেট কোর্ট। যে সমস্ত মেট্রোপলিটন সিটি গুলোতে 10 লাখের অধিক মানে বসবাস আছে, সেই রকম মেট্রোপলিটন সিটি গুলোতে একটা করে কোর্ট থাকে, তাদেরকে বলি আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট। সেখানে একটা ম্যাজিস্ট্রেটের উপরে মানে সমস্ত কিছু দায়িত্ব দেওয়া, বুঝতে পেরেছেন? তো এইরকম আমাদের এই যে কোর্ট গুলো প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিভিল কোর্ট, আর একটা হচ্ছে ক্রিমিনাল। ক্রিমিনাল কোর্টের 4টে সেক্টর, হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট আর ম্যাজিস্ট্রেট। বুঝে গেল? এইবার ডেট অফ মানে আইনের কি কি সাজা আছে সেগুলো জানা, আর এই কোর্ট গুলোর কি কি ক্ষমতা আছে সেগুলো জানা হয়ে গেল। সেখানে বলছে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ কোর্ট উইথ ইটস ফাংশন। তারপরে বলছে ডেথ, মৃত্যু। হোয়াট ইজ ডেথ? ডেথ কাকে বলে? যখন আমাদের শরীরের যে ভাইটাল যে ফাংশন গুলো আছে, যেমন হচ্ছে রেসপিরেশন, যেমন হচ্ছে সার্কুলেশন, যেমন হচ্ছে ব্রেন ফাংশন, এই 3টে ফাংশন যদি বন্ধ হয়ে যায়, ইরিভার্সেবল, নট রিভার্সেবল, রিভার্সেবল হলে হবে না। সেখানে একটা কথা আছে সাসপেন্ডেড অ্যানিমেশন। সাসপেন্ডেড অ্যানিমেশন মানে কি না, কিছু কিছু লোক তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছু সময়ের জন্য এই 3টে ফাংশনকেই অফ করে রাখতে পারে, সেই রকম কন্ডিশনকে বলছি আমরা সাসপেন্ডেড অ্যানিমেশন। আবার তারা সাসপেন্ডেড অ্যানিমেশন, তারা আবার ওই 3টে ভাইটাল ফাংশনকে আবার বডির মধ্যে ফিরে আসে, এবং এটা ন্যাচারালিও ঘটে অনেক সময়। যেমন ধরো একটা বাচ্চা জন্মেছে, যখন জন্মেছে তখন তার মধ্যে কোনো লাইফের সাইন ছিল না, স্কিল বার্থ হিসাবে একটা পটের মধ্যে রেখে দিয়েছে, পেশেন্ট পার্টি এসছে, ওদেরকে তুলে দিয়েছে, ওরা এরকম পিঠে করে নিয়ে মাটিতে পুঁতে দেওয়ার জন্য দিয়ে দিয়েছে। এই সময় ট্যাঁ করে কেটে উঠল। এতক্ষণ মৃত্যু ছিল, মানে এতক্ষণ কোনো ভাইটাল ফাংশন ছিল না, আবার ভাইটাল ফাংশন ফিরে এলো। এই যে ঘটনা, এটাকে বলছে সাসপেন্ডেড অ্যানিমেশন। অনেক সময় অনেক মানুষের মধ্যেই ঘটে, 4টে ভাইটাল ফাংশনই অফ হয়ে গেল, হ্যাঁ, ডাক্তারবাবু দেখে ডেট ঘোষণা করে দিল, তার আধ ঘন্টা বাদ দিল আবার ভাইটাল ফাংশন চালু হলো। এই যে আধা ঘন্টা টাইম সে মৃত্যু ছিল, দ্যাট ইজ সাসপেন্ডেড অ্যানিমেশন। বুঝে গেল? এইবার মৃতের সাইন সিমটম গুলো কি তোমাদের জানতে হবে। সাসপেন্ডেড অ্যানিমেশন মানে সাময়িক সময়ের জন্য মৃত, সাময়িক সময়ের জন্য মৃত। এর বলছে ডেথ কাকে বলে?
যখন এই তিনটে ভাইটাল ফাংশন ইরিভার্সিবলি বন্ধ হয়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ রেসপিরেশন, হার্ট ফাংশন অ্যান্ড ব্রেন ফাংশন। এই তিনটে ফাংশন যখন কমপ্লিট এবং ইরিভার্সিবলি স্টপ হচ্ছে তখনই তাকে আমরা বলছি ডেথ। বুঝা গেল? তার মানে ডেথের ডেফিনেশনে এইরকম তোমরা বাংলাতে লিখতে পারো, কোনো ব্যাপার নেই। তো বাংলাতে নোট দিয়ে দেবে নিশ্চয়ই, তোমাদের নোট দেবে বলেছে তো, এটা তো সিলেবাস দিয়ে দেবে শুধু। হ্যাঁ, ওই নোটটা জেরক্স করতে বাকি আছে। হ্যাঁ, নোটও দিয়ে দেবে। এই যে এখানে যা যা কোশ্চেন গুলো আছে তাদের উত্তর কি হবে সেগুলো দিয়ে দেবে। আমার দায়িত্ব তোমাদের বুঝিয়ে দেওয়া। এইবার ধরো বলছে ডেথ কাকে বলে হয়ে গেল, হোয়াট আর দ্য টাইপ অফ ডেথ, কত রকমের? কত রকমের হতে পারে। এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি মানে ডেথ সাধারণত দু প্রকার, একটা হচ্ছে সোমাটিক ডেথ আর একটা হচ্ছে মলিকুলার ডেথ। সোমাটিক ডেথ মানে হচ্ছে ওই ডেথের যা ডেফিনেশন ওইটা অ্যাকচুয়ালি সোমাটিক ডেথ। ধরো যখন মরলো 5 মিনিটের মধ্যে তোমার সিজেশন অফ সার্কুলেশন, সিজেশন অফ ব্রেন ফাংশন, সিজেশন অফ রেসপিরেশন। এবার এইটা আপনি কি করে বুঝবেন? সিজেশন অফ ব্রেন ফাংশন, ব্রেন ফাংশন হলে কি হবে? ব্রেন তো আমাদের সব কিছু চালনা করে, তার মানে কি কমপ্লিট ভলেন্টারি যত পাওয়ার লস হয়ে যাবে, অর্থাৎ তার কোনো পাওয়ার অফ রেজিস্ট্যান্স কিছু থাকবে না, তাই তো? তার মানে তার এরকম হাতে চিমটি কাটবে, কোনো সারা পাবে না, হাতে এরকম তুলে ফেলে দেবে, বাস করে পড়ে যাবে, অর্থাৎ ভলেন্টারি পাওয়ারটা নষ্ট হয়ে যাবে, তাই না? তারপর রিফ্লেক্স গুলো, আমাদের শরীরে যত রিফ্লেক্স গুলো আছে সেগুলো সব টোটাল লস হয়ে যাবে। এইগুলো দেখে আমরা বুঝবো যে তার ব্রেন ফাংশন নেই। রেসপিরেশন, রেসপিরেশন চেষ্টা করছি আমি কোনো সাউন্ড না, ব্রিদিং সাউন্ড পাচ্ছি না, রেসপিরেশন তো কোনো ব্রিদিং সাউন্ড নেই। এই যে ব্রিদিং, এই যখন এগুলো পাই দুটো পাই, একটা হচ্ছে হার্টের সাউন্ড শুনি আর একটা হচ্ছে রেসপিরেটরি সাউন্ড। রেসপিরেটরি সাউন্ডের মধ্যে কোনো ব্রিদিং সাউন্ড আমি পাচ্ছি না, তার মানে কি লাংস চলছে না, ঠিক আছে, অনেক সময় তো যেতে পারছি না, তো আমি একটা মিরার নিয়ে নাকের সামনে ধরলাম, যদি মিনিমাম শ্বাস প্রশ্বাস ঘটে নিরূপে একটা ব্যাপার করবে, একটা ভাব যেটাকে বলি সেটা করবে, সেটা পড়ছে না। বা একটা ফেদার টেস্ট বলে, একটা ফেদার, একটা পালক নিলাম, পালক নিয়ে নাকে যদি মিনিমাম শ্বাস প্রশ্বাস করে ফেদারের ডিফ্লেকশন আসবে, সেটা হচ্ছে না। যে এতগুলো আমি তো স্টেথোস্কোপের সাহায্যে কোনো রেসপিরেটরি সাউন্ড পাইনি, মিরর টেস্টে কোনো ধরনের ভেপার পাইনি, ফেদার টেস্টেও কোনো ধরনের ডিফ্লেকশন পাইনি, তার মানে আমি ধরে নেব ইট ইজ মানে সিচুয়েশন অফ রেসপিরেশন কমপ্লিট হয়েছে। আমি তো বলবো না, কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলছে না। এইবার দেখবো হার্ট চলছে কিনা, হার্টে আমি ক্যারোটিড পালস দেখছি পাচ্ছি না, রেডিয়াল পালস পাচ্ছি না, তাই তো? স্টেথোস্কোপের সাহায্যে হার্ট সাউন্ড শোনার চেষ্টা করছি, হার্ট সাউন্ড পাচ্ছি না। স্টেথোস্কোপের সাহায্যে আমরা কটা হার্ট সাউন্ড শুনতে পাই? লাভ ডাউন, অর্থাৎ আমরা দুটো হার্ট সাউন্ড শুনতে পাই, একটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডুপ, লাভ ডুপ, লাভ ডুপ, লাভ ডুপ, লাভ ডুপ। এই দুটো সাউন্ড আমরা ভালোভাবে স্টেথোস্কোপের সাহায্যে বাইরে থেকে শুনতে পাই। এবার লাভ কেন হয়? না না, যখন আপনারা এটা Yes, যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, সে বাইকাস্টিক ট্রাইকাস্টিক দুটোকে একসাথে কি বলি আমরা? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, অর্থাৎ যে ভালভগুলো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সঙ্গে রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করছে, তখন যখন তারা বন্ধ হয় তখন ফাঁসা। একটা কথা কোথায় জানবে, দরজা বন্ধ হলে তবে গাম আওয়াজ হয়, খোলার সময় আওয়াজ হয় কি? যদি এতে জ্যাম না থাকে, কবজাতে জ্যাম না থাকে, করে জ্যাম থাকলে আওয়াজ হয়, কিন্তু যদি না থাকে দেখবে এমনি খুলে যায়। যে বন্ধ হচ্ছে গরম হয়, সে আমাদের হার্টেরও যখন ভাল খোলে কোনো আওয়াজ হয়, আওয়াজ হয় কখন? যখন বন্ধ হয়। এই যে লাভ হলো মানে জানবো আমরা এবি ভালভগুলো
বন্ধ। অডিও ভেন্ট্রিকুলার ভালভ, তাই তো? হ্যাঁ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। একদিকে আছে ডান দিকে অলিম্পিক আছে রিলের কপাটে কাজ। ডান দিকে আছে ট্রাইকাস্ট্রিক, বাঁ দিকে আছে বাঁ বাইকাস্ট্রিক, দিকে আছে মাইট্রাল বা ট্রাইকাস্ট্রিক। বাইকাস্ট্রিক ট্রাইকাস্ট্রিক বা মাইটার ভালভ। মাইট্রাল ভালভ বলে যায়। ঠিক আছে, অর্থাৎ ট্রাইকাস্ট্রিক ভালভ আর মাইট্রাল ভালভ যখন বন্ধ হলো তখন লাভ আওয়াজ হলো। আবার আমাদের যে পালমোনারি আর্টারি আছে যেটা রাইট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাওর্টা মহাধমনী। লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে। এরা যখন ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে এদের গোড়ায় একটা করে ভালভ আছে, মানে অর্ধচন্দ্রাকার দেখতে বলে এদেরকে বলা হয় সেমি লুনার ভালভ। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, সেমি লুনার ভালভ। এই ভালভগুলো যখন বন্ধ হয়ে যায় তার জন্য একটা সাউন্ড হয়, তাকে বলি আমরা ডুব। লাভ ডুব, অর্থাৎ লাভ থেকে এই যে ডুব, ডুব থেকে লাভ, লাভ থেকে ডুব হচ্ছে কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, আর ডুব থেকে লাভ হচ্ছে ভেন্ট্রিকুলার এক্সটেনশন। এই লাভ ডুব, লাভ ডুব। কারণ যখনই ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে যাচ্ছে জাস্ট মুহূর্তে রক্তটা তখন ভেন্ট্রিকল থেকে অ্যাক্সিয়ামের দিকে যেতে চাইবে, কিন্তু ভালগুলো একমুখী যেতে দেবে না, খাটাখাট বন্ধ হয়ে যাবে একসাথে। তখনই একটা সাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ লাভ, দ্যাট ইজ পাসাল। বন্ধ হয়ে গেল, এদিকে তখন সেমিলুনার ভালগুলো খুলে গেল, রক্ত দুটো ভেন্ট্রিকল থেকে মুভ করে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি আর্টারি দিয়ে দুটো লাংসের সাথে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টার মধ্য দিয়ে সারা শরীর দিয়ে সাপ্লাই করছে। করতে করতে ভেন্ট্রিকল দুটো ফাঁকা হচ্ছে, ভালো করে বুঝবে, ভেন্ট্রিকল গুলো ফাঁকা হচ্ছে, হ্যাঁ তাই তো। তারপরে একটা সময় কি হবে, তোমার ইন্ট্রাভেন্ট্রিকুলার ওদের থেকে কমে যাবে, তখন রক্তটা ওই চ্যানেল গুলো থেকে, মানে পালমোনারি আর্টারি আর এদিকে অ্যাওর্টা থেকে আবার ভেন্ট্রিকুলারে ফিরে আসতে চাইবে, কিন্তু সেই সময় ওরা একমুখী যেহেতু আসতে দেবে না, এরকম করে বন্ধ হয়ে যাবে, একটা সাউন্ড প্রডিউস করবে। ডুব মানে আমি বুঝে নেবো সেমিলুনার ভালভ বন্ধ করবে, লাভ মানে আমি বুঝবো এসএলভি গুলো বন্ধ করবে। এইবার ধরো স্টেথোস্কোপ অনেক কথা বলে দেয়, স্টেথোস্কোপই অনেক কথা বলে দেয়, যেটা এখন আর অত প্রয়োজন পড়ে না, কিন্তু এক সময় তো কোনো অত ইনভেস্টিগেশন ছিল না, ডাক্তারবাবুকে স্টেথোস্কোপের সাহায্যেই জানতে হতো কি করছে না, বুঝতে পেরেছো? সেই জন্য লাভ ডুপের আওয়াজ শুনে অনেক কিছু হার্টের ক্রিয়া বোঝা যায়। ধরো লাপুস ডুপ, লাপুস ডুপ, লাপুস ডুপ, একটা পেশেন্টের আমি হার্টে এরকম ধরনের মারমার পাচ্ছি, এগুলোকে যখনই অ্যাডেড সাউন্ড হয় লাভ ডুপ ছাড়া যদি অন্য কোনো আওয়াজ শুরু হয় তখন তাকে বোঝা মারমার, সোজা কথা মেডিকেল ভাষা। তো যখন এরকম লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ হচ্ছে, ঠিক আছে, তার মানে হার্ট একদম হেলদি ভাবে চলছে, এবং রেট দেখছি 70-80, কারো 60-62, যারা যত আর কি মানে ট্রেন তাদের হার্টবিটটা একটু কম হয়, কারণ আনট্রেন যারা তাদের পুরো বডি পারফিউশন করতে ধর 75-77টা বিট লাগবে, অথচ একটা ট্রেন মানে যে অ্যাথলেট, গুড অ্যাথলেট বা সুইমার, তাদের দেখা যাচ্ছে নর্মাল অবস্থায় হ্যাঁ মানে 62 বিট করলেই সারা বডি পারফিউশন হয়ে যায়, অর্থাৎ তাদের ওরা কম মানে জাস্ট ওরা প্র্যাকটিসের দ্বারা করেছে। এই যে পালস রেট কমে যাওয়াকে আমরা বলি ব্রেডিকার্ডিয়া, আর পালস রেট বেড়ে যাওয়াকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। তো এই টার্ম গুলো একটু সচরাচর পেয়ে নিতেই হবে। তো আমরা যেটা বলছিলাম, এই যে মৃত্যুর মেন হচ্ছে স্টপেজ অফ হার্ট, হার্ট যে বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমি বুঝবো কি করে, হার্ট যে বন্ধ হয়ে যাচ্ছে বুঝবো কি করে, না আমি হার্টের সাউন্ড পাবো না, তাই তো। লাভ ডুপ যেটা ঘটছিল সেটা আমি স্টেথোস্কোপের সাহায্যে পাচ্ছি না, কারণ হার্ট বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমি আর কি দেখতে পারি, পালস, পালস পাচ্ছি না মানে হার্টবিট চলছে না, তাই পালস আমি পাচ্ছি না, তাই তো।
এছাড়াও আমি ইলেকট্রোকার্ডিওগ্রাম লাগিয়ে ইসিজি দেখতে পারি, সেখানে আমি কোনো ওয়েভ দেখতে পাবো না, ফ্ল্যাট লাইন পাবো, স্ট্রেট লাইন পাবো। তো এই এতগুলো জিনিস যখন আমি পাচ্ছি না, তখন জানবো, আমি ডিসিশন নেবো যে স্টপেজ অফ সার্কুলেশন বা স্টপেজ অফ হার্ট। তাহলে স্টপেজ অফ লাংস আমি পেলাম, স্টপেজ অফ হার্ট পেলাম, স্টপেজ অফ ব্রেন ফাংশন, অর্থাৎ কোনো ভলান্টারি পাওয়ার নেই, চিন্তিকালে কোনো আওয়াজ নেই, রিফ্লেক্স গুলো সব লস্ট হয়ে গেছে, তার মানে ব্রেন ফাংশন গেছে। তিনটে ফাংশন যখন লস হয়ে যাচ্ছে, তখনই আমি বলছি যে ইট ইজ ডেড। ঠিক আছে, তার মৃত্যুর সংজ্ঞা বলতে গেলে পরে এইরকম ভাবে বলতে হবে, কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল স্টপেজ অফ 3 vital function, that is brain function, lungs function, আর হচ্ছে হার্টের ফাংশন। স্যার এটা একটু লিখে নেব। সতেরো স্যার কি বললেন? কপি বিভিন্ন ভাবে বলতে পারো, স্টপেজ অফ সার্কুলেশন, স্টপেজ অফ রেসপিরেশন এন্ড স্টপেজ অফ ব্রেন ফাংশন। এই তিনটে ভাইটাল ফাংশন হচ্ছে তোমার সোমাটিক ডেথের সাইন। বুঝলে, যেটা সোমাটিক ডেথের সাইন বল, তখন আগেই তিনটে ভাইটাল এটাই হচ্ছে স্টপেজ হচ্ছে, এটাই হচ্ছে সোমাটিক ডেথে। এবার মলিকুলার ডেথ ঘটবে 1-1.5 ঘন্টা বাদে, অর্থাৎ যখন সেল গুলো মরছে, যখন সোমাটিক ডেথ হচ্ছে, তখন শুধু ভাইটাল ফাংশন গুলো অফ হচ্ছে, বাকি সব কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। যার জন্য আমরা 1-1.5 ঘন্টার মধ্যে যত অঙ্গ প্রতিস্থাপনের ব্যাপার থাকে, আমরা ওই উইদিন 2 আওয়ার্স এর মধ্যে, অর্থাৎ বিফোর দ্য মলিকুলার ডেথ, যদি আমরা ওখান থেকে প্রতিস্থাপন করে প্রিজার্ভ করে রেখে দিয়ে ওটাকে আবার ইউজ করতে পারি। ঠিক আছে, সেই জন্য সোমাটিক ডেথ অবস্থাতেই আমাকে ওগুলো কালেক্ট করবে। সোমাটিক ডেথ মানে তিনটে ভাইটাল ফাংশন চলে গেল, বডিটা অ্যাজ ইট ইজ, তার দুটো চোখই আছে, টেম্পারেচার তখনও টেম্পারেচার ঠিক আছে, কান কাজ করছে। হ্যাঁ স্যার এটা স্টপেজ অফ 3 vital function of cardiac, respiration and ব্রেন ফাংশন পুরাম ভাবে বলিনি, কার্ডিয়াক বলিনি। সার্কুলেশন রেসপিরেশন স্টপেজ বললে বলবে স্টপেজ অফ সার্কুলেশন, স্টপেজ অফ রেসপিরেশন আর স্টপেজ অফ ব্রেন ফাংশন। আর যে স্টপ বলো বলে স্টপ মানে হার্ট ফাংশন, ওই একই ব্যাপার দাঁড়াচ্ছে। সার্কুলেশনটা হার্ট ফাংশন, রেসপিরেশনটা লাং ফাংশন, আর ব্রেন তো ব্রেন। বুঝতে গেল? এবার ওটা কোনো ব্যাপার নেই, তুমি যেভাবে প্রকাশ করতে পারলেই হলো। সায়েন্স এই একটা সুবিধা হচ্ছে, সায়েন্স কোনো ভাষার তোয়াক্কা করে। তুমি ঘটনা, সায়েন্স ঘটনা এবং সঠিক এবং সত্য ঘটনার উপরে দাঁড়িয়ে আছে সায়েন্স। অতএব তুমি সত্য ঘটনাটা বললেই হবে, যেভাবেই বলো, যে ভাষাই বলো। ঠিক আছে, দক্ষিণে ভাষা শিখে এসছিস ওখান থেকে? হ্যাঁ, কিছু কিছু কি শিখেছিস? মালায়ালাম গুলো মানে বললে বুঝতে পারি, বা আমি কিছু কিছু বলতে পারবো, কিন্তু সব বলতে পারবো না। আপা আপা বোনকে আপা বলে তো নাকি? তবে আর ওটা হচ্ছে কা। দিদিকে বলে। ও দিদিকে কি কা বলে? কা 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 বলে না তো কি বলে? দিদিকে কি বলে? চেচি। চেচি। যে আমরা বলি জ্যোৎস্না দি, ওরকম ওরা কি? জোসনা চেচি। জ্যোৎস্না চেচি। ভারতবর্ষ বিচিত্র দেশ। হ্যাঁ, ভাষা তো রয়েছে। না, একটা সাউথের সিরিয়াল দেখতাম আগে, হার্ট উইক বলে, হার্ট বুঝতে পারছো? নার্সিং হোম নিয়ে। না, ইংলিশটা দিয়ে দিত তো বুঝলি। আচ্ছা ওই টাইটেল ট্র্যাক ওই ওদের যে এগুলো, ওরা যে ল্যাঙ্গুয়েজটা বলছে ইংলিশে, ওই তো টাইটেল ইংলিশ ট্র্যাক, ভার্সনটা টাইটেল দিয়ে। ভার্সনটা চোখ ওটা টাইটেল ট্র্যাক। ওইটা দেখে বুঝতে পারি। একটা নার্সিং হোম নিয়েই বলতে ছিল, হার্ট উইক বলে। ওটা ওই মালায়ালাম, তেলেগু এরকম ভাষায় দোকান হচ্ছে। আচ্ছা, কি বলছিলাম আমি? মলিকুলার ডেথ মানে ডেথ অফ দা ইচ সেল। যেমন এদিকে তোমার সোমাটিক ডেথে কি হচ্ছে, শুধু ফাংশন গুলো অফ হচ্ছে, কিন্তু তাদের সেল গুলো ঠিক থাকছে, অঙ্গগুলো। হার্ট বন্ধ হয়েছে, কিন্তু হার্টের সমস্ত সেল ঠিক আছে, চোখের সব সেল ঠিক আছে, শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব সেলুলার, তখনও ডেথ হয়। সেল ডিস্ট্রাকশন হয় 2 ঘন্টা পর থেকে। এই যখন সেলগুলো ইচ অ্যান্ড এভরি সেল
মারা পড়ে যায়, তখন তাকে বলি আমরা মলিকুলার ডেথ। এই মলিকুলার ডেথ ঘটে সোমাটিক ডেথ হওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে। ঠিক আছে, এবং মলিকুলার ডেথ হলেই তার মানে জানবে রাইগর মর্টিস শুরু হয়ে গেছে। রিগর মর্টিস অর্থাৎ স্টিফেনিং অফ দা, মরণ সংকোচন বলে। হ্যাঁ, স্টিফেনিং অফ দা জয়েন্ট। যে অবস্থায় আছে সে সেই অবস্থায় স্টিফ হয়ে যাবে। হাতটা যদি আমি সোজা করে না দিই, আমার বুদ্ধে পড়ে থাকে 1.5 ঘন্টা বাদে, আর তুমি কিন্তু 2 ঘন্টা বাদে তুমি একে সোজা করতে পারবে না। রাইগর মর্টিস এস্টাবলিশ করতে টাইম নেয় প্রায় 1.5 ঘন্টা। এবার রাইগর মর্টিস একবার এস্টাবলিশ হয়ে গেলে যতক্ষণ না পর্যন্ত পচন শুরু হচ্ছে ততক্ষণ অবধি রাইগর মর্টিস চালু থাকবে। যখনই সেলুলার মলিকুলার ডেথ হচ্ছে তারপরে এইবার পচন আস্তে আস্তে শুরু হচ্ছে, বুঝলেন? এবং পচন শুরু হবে প্রায় 2 থেকে 3 দিন পরে, ডিকম্পোজিশন। ঠিক আছে, তারপরে পচে গলে পৃথিবীতে লীন হয়ে যায়। সেই জন্য ডেথের যে সাইন বলবে তোমাদের, ডেথের সাইন গুলোকে তোমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করবে। একটা হচ্ছে ইমিডিয়েট সাইন, একটা হচ্ছে আর্লি সাইন, আর একটা হচ্ছে ডিলে সাইন। ঠিক আছে, ইমিডিয়েট সাইনের মধ্যে এই 3টে ভাইটাল ফাংশনই মেন হচ্ছে ইমিডিয়েট সাইন, বুঝে গেল? আর হচ্ছে তোমার পরবর্তী যে সাইন গুলো দেখা যায়, টেম্পারেচার ডাউন হচ্ছে, বডি আস্তে আস্তে কুল হচ্ছে, তারপর সেল গুলো আস্তে আস্তে তোমার মরতে থাকছে, বডি স্টিফ হচ্ছে, তারপর হচ্ছে তোমার পোস্টমর্টম লিভিডিটি হচ্ছে। পোস্টমর্টম লিভিডিটি মানে ওই যে রক্তগুলো যখন নালি দিয়ে মানে বইছে, যখন হার্ট বন্ধ হয়ে গেল তখন তার বইতে পারছে না, তখন বডিটা যে পজিশনে রেস্ট থাকছে তার নিচে স্কিনের নিচে এরকম জমা হয়ে যাচ্ছে, তাকে বলছে আমরা পোস্টমর্টম লিভিডিটি। অর্থাৎ আমরা যেটা জীবিত অবস্থায় ব্রুইজ বলি, ব্রুইজ বা কনফিউশন, একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, এটাও ফরেন্সিকেরই একটা অংশ, মেকানিক্যাল ইনজুরির একটা অংশ। কনফিউশন আমি বলিনি, কনফিউশন মানে হচ্ছে ব্রুইজ বা কনফিউশন, যখন কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট যখন আঘাত করছে, স্ট্যাব নয়, আঘাত করছে। স্ট্যাব হচ্ছে কোনো ধারালো ঝুঁচলো অস্ত্রকে ঢুকিয়ে দেওয়াকে হচ্ছে স্ট্যাব। সেটা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। স্ক্রুড্রাইভার দিয়ে স্ট্যাব হয়, তরবারি দিয়ে স্ট্যাব হয়, ছুরি দিয়ে স্ট্যাব হয়, ছড়া দিয়ে শুরু হয়, ঠিক আছে? আর হচ্ছে কি, এখানে কিন্তু তোমার স্ট্যাব ফ্যাবের ব্যাপার নয়, এখানে কি বলছে না আমি? আঘাত করা। হ্যাঁ, ব্রুইজ। এটা একটা বল বা একটা ইট এসে এখানে লাগলো, ফাটলো না, কিন্তু এখানে লাগলো, কালসিটে দাগ হয়ে গেল। হেমাটোমা হয়ে যাবে। তার মানে কি, কালসিটে দাগ কেন? যে স্কিনের নিচে যে ব্লাড ভেসেলস গুলো আছে ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়েছে, স্কিন থেকে বেরোতে পারেনি, স্কিনের নিচে জমা হয়ে গেছে। হেমাটোমা হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ব্রুইজ বা কনফিউশন। এটা যদি মৃত অবস্থায় কোন একটা মানুষ মরে যায়, তখন যদি ধরো সানের উপরে এমনি চিৎপাতা হয়ে পড়ে আছে, 1-1.5 ঘন্টা বাদে ওই ব্লাড স্ট্যাগনেন্ট হয়ে স্কিনের নিচে যেখানে রেস্টেড অংশ সেইগুলোতে জমে যায়, এবং সেটা অনেকক্ষণ থেকে যায়। কিন্তু সেই জন্য এই যে এখানে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পড়েছিল, তারপর এখানে থাকলে তো আমাদের সন্দেহ করবে, ঠিক আছে এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলো, ব্রুইজ কিন্তু চেঞ্জ হবে। যখন ইনভেস্টিগেশন অফিসাররা দেখবে এরকম পুরো পড়ে আছে, ব্রুইজ হয়েছে পিঠের দিকে, তখনই ধরে নেবে মালটা এখানে মরেনি, অন্য কোথাও মরেছিল, এইখানে ফেলে দিয়ে। পোস্টমর্টম লিভিডিটি এটাকে বলে, বুঝতে পেরেছ? তো এগুলো ফরেন্সিকের অংশ। এই পোস্টমর্টম লিভিডিটি আছে ডেটের সাইনের মধ্যেই পড়বে, সিম্পটম তো বলা যাবে না, সিম্পটম লেখে তোমাদের কোশ্চেনে দেয় বটে, সাইন সিম্পটম অফ ডেথ। আমরা মনে করি সিম্পটম বলা উচিত নয়। সিম্পটম কাকে বলে আর সাইন কাকে বলে? মানে চিহ্ন, সাইন মানে চিহ্ন, সিম্পটম ইজ এ ম্যানিফেস্টেশন। সিম্পটম হচ্ছে কি, যখন ফিলিং প্লাস ন্যারেশন, একটা জিনিস ফিল করছি এবং ন্যারেট করতে পারছি, তখনই তাকে সিম্পটম বলছি। যেমন আমার হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমি ফিলিং করছি এবং আমি বলছি, তবে না ডাক্তারবাবু বুঝছে। হ্যাঁ, তার মানে কি, ফিলিং করতে পারবে প্লাস বলতে পারবে, কিন্তু দেখতে পারবে। মাথা যন্ত্রণা তোমার হচ্ছে কিনা একমাত্র তুমিই জানো, তুমি বানিয়ে বলছো না
অ্যাক্টিং করে বলছো, আমার কিন্তু বোঝার উপায় নেই। তার মানে কি, যে জিনিসটা একমাত্র ফিলিং করতে পারে এবং ন্যারেটেড করতে পারে তাকেই বলছি আমরা সিম্পটম। ছাগল গরু এরা সিম্পটম দিতে পারে না, ওই জন্য ওরা ন্যারেট করতে পারে না। বুঝতে পেরেছো? তো মানুষ তো পারে, মানুষ ভাষার সাহায্য দিতে পারে। পেটের যন্ত্রণা আমি কি দেখতে পাবো ও কোথায় কি পেটে ও বলছে তাই আমি বলছি ও আমার কি যন্ত্রণা হচ্ছে, কারণ ওর পেটে যন্ত্রণা, যেটা কি সিম্পটম। মাথা যন্ত্রণা একটা সিম্পটম, কিন্তু একটা সোয়েলিং, একটা অ্যাবসেস, একটা পোড়া, একটা টিউমার, এগুলো ইট ক্যান বি অবজার্ভ বাই এনিবডি। অ্যাজ এ ফিজিশিয়ান দেখতে পারে, একটা রিলেটিভও দেখতে পারে। তার মানে দ্যাট ইজ অবজেক্টিভ, দ্যাট ইজ সায়েন্স। মানে যেগুলো আমরা দেখতে পাই ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল। ইনভিজিবল হলে হবে না, সেটা হচ্ছে একটা সেন্সেশন দ্যাট ক্যান বি ন্যারেটেড বাই দ্য পেশেন্ট। পেশেন্ট যখন ন্যারেট করবে সাইন অফ ডেথ বলতে ইমিডিয়েট সাইন একটা হচ্ছে যেটা ইমিডিয়েটলি আমরা লাস্টের মধ্যে দেখতে পাচ্ছি, সেখানে স্টপেজ অফ রেসপিরেশন হচ্ছে ইমিডিয়েটলি, স্টপেজ অফ সার্কুলেশন, স্টপেজ অফ ব্রেন ফাংশন, এটা হচ্ছে পোস্টমর্টম রিভিউ। আর এটা হচ্ছে আর্লি সাইন। আর্লি সাইনের মধ্যে হচ্ছে কুল ডাউন অফ দ্য বডি। বডি এবার টেম্পারেচার দেখবে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, প্রথম অবস্থা দেখবে মরেছে, সেই অবস্থা দেখবে গরমই আছে। তবে যত সময় যাবে তত দেখবে বডিটা ঠান্ডা হচ্ছে। তার মানে বডির একটা কুলিং আসবে। তারপরে হচ্ছে চোখের ভাব, মুখের ভাব, এগুলো চোখগুলো ঘোলাটে ঘোলাটে হয়ে যাবে, মুখে একটা পাংশু ভাব এসে যাবে, স্কিনের ট্যাননেস, ইলাস্টিসিটিটা ডাউন হয়ে আসবে, নষ্ট হতে থাকবে। এইগুলো সব আর্লি সাইন। বুঝে গেল? এরকম হতে হতে তারপরে কি হবে, রাইগর মর্টিস হবে, এটাও আর্লি সাইন। আর স্টিফনেস অফ দ্য জয়েন্ট, স্টিফনেস অফ দ্য মাসলস, স্টিফনেস অফ দ্য বডি, অল আর কল রাইগর মর্টিস, যেটা এস্টাবলিশ করতে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে। মানে তুমি যখন গিয়ে একটা ডেড বডি দেখতে গেলে, দেখলে যে এরকম করতে পারছো না, একবারে শক্ত হিট হয়ে গেছে, তুমি বলে দেবে 2 ঘন্টা আগেই তো মরে গেছে, নাহলে এটা তো অ্যাক্সিডেন্ট হতোই না। আমি যদি ফ্লেক্স ইমিডিয়েট যদি আমি সময়ের মধ্যে 1 ঘন্টার ভেতরে আমি দেখি, তখন তো রাইগোমাটিস চালু হবে না, টেম্পারেচারও মোটামুটি থাকবে। এখন গিয়ে দেখছো বডি ঠান্ডা হয়ে গেছে, বডি এরম হয়ে গেছে, তাহলে তুমি এটুকু বলে দিতে পারো যে ঘন্টা 2 আগে মারা গেছে। এইগুলো সব সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এইরকম আর্লি অবস্থায় যে সিমটম গুলো, এটা হলো আর্লি সাইন। 2 ঘন্টার মধ্যে যত সাইন সিমটম গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে মলিকুলার ডেথ হবে। মলিকুলার ডেথের পরে যে সাইন গুলো আসবে, দ্যাট ইজ ডিলে সাইন। তার মধ্যে একটা হচ্ছে তোমার পচন, যে সেলগুলো মরে যাওয়ার পরে পচন শুরু হবে। পচন হলে পরে কি হবে, দুর্গন্ধ বেরোবে, ম্যাগট ফর্মেশন হবে। ম্যাগট মানে কি, মুড়ির মতো পোকাগুলোকে আমরা বলি ম্যাগট। মাছি বসে ওখানে মাছিগুলো ডিম পারে, সেই ডিমগুলো ফুটে গিয়ে হয়ে যায় বিভিন্ন পচা ঘায়ে বা পশু পাখিদের ঘাগুলোতে, হ্যাঁ, পচা মানুষের মধ্যে, এরকম ম্যাগট আমরা দেখতে পাই। বুঝতে পেরেছি? ম্যাগট ফর্মেশন হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, তারপরে নেচারের সঙ্গে মিশে যাবে। আর কি, মমিফিকেশন আর অ্যাডিপোজিয়ার ফর্মেশন, এই 3টে ডিলে জিনিস দেখতে পাই। তো 3টে একসাথে হবে না, হয় সে পচন হয়ে রিজলিউশন হয়ে যাবে। কোন বডি কি হয়, ধরো এমন একটা সিচুয়েশনে চলে গেছে, সেখানে তার সাবকিউটেনিয়াস ফ্যাট গুলো আর বোন ম্যারো গুলো মাসেলসের সঙ্গে মডিফাইড হয়ে মোমের মতো আকৃতি ধারণ করে নেয়, এবং তখন ওটা একটা মমির মতো হয়ে যায়, এবং তাকে বলা হয় মমিফিকেশন। ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে সামুদ্রিক যে সমস্ত জাহাজ ডুবি হয়ে বা জলে ডুবে যে সমস্ত এমন জায়গায় পাঁকের মধ্যে এমন ভাবে পৌঁছে গেছে, তার বডি খুঁজে পাওয়া যায়নি, ওই পাঁকের মধ্যে দীর্ঘদিন ধরে থেকে ওরকম অ্যাডিপোজিয়ার ফর্মেশন হয়ে যায়, বা বরফের মধ্যে হতে পারে। আর একটা হচ্ছে কি বললাম, মাইফিকেশন হলো, আর একটা এই আমি বলছি ওটা হচ্ছে অ্যাডিপোজিয়ার ফর্মেশন। অ্যাডিপোজিয়ার হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু মানে ফ্যাটি টিস্যু, মোমের মতো ফ্যাটি টিস্যু, ঠিক আছে? আর একটা হয় মামিফিকেশন, মামিতে পরিণত হয়।
যদি কোনো ডেজার্ট মানে তোমার মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে বা কোনো হটেস্ট কোনো এর মধ্যে যদি বডি চলে যায় তখন কি হয়, এই স্কিন ফিন হাড় কোর হয়ে গিয়ে একটা জিলাটিনের মতো পদার্থে পরিণত হয়ে গিয়ে সেটা মামিতে পরিণত হয়ে যায়। তখন সেটা পচেও না, গলেও না, এরকম মামি হয়ে যায়। তাকে বলে মামিফিকেশন। তার মানে একদম লেট সাইন কি কি আছে? পচন বা ডিকম্পোজিশন বা পিউট্রিফ্যাকশন, সবই একই কথা। পিউট্রিফ্যাকশন মানে পচন, ডিকম্পোজিশন মানে পচন। আর একটা হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, আর একটা হচ্ছে মামিফিকেশন। এই তিনটে হচ্ছে রিলেশন তোমার ডেথে। স্যার লেট সাইনগুলো আরেকবার করে পয়েন্টগুলো একটু সব দিয়ে দেবে তো নোটে, আমি তার যে বোঝাচ্ছি সব থাকবে। অত তাড়াহুড়ো কি আছে, এখনো তো শুরু হলো তবে, আমি তো শুরু কি মমিফিকেশন না এতখানি পয়েন্টগুলো বলুন না। মামিফিকেশন আগে পচন, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে পচনই ঘটে। ডিকম্পোজিশন ফার্স্ট কথা, কারণ অধিকাংশ ডেড বডি এমনি ফেলে রাখলে ডিকম্পোজিশনই হয়। কিন্তু কিছু কিছু ডেড বডি এইরকম তোমার অ্যাডিপোসিয়ার ফর্মেশন হতে পারে, আবার কিছু কিছু ডেড বডি এরকম মামি ফর্মেশন হতে পারে। তার মানে অ্যাডিপোসিয়ার ফর্মেশন আর হচ্ছে মামিফিকেশন, এই তিনটে হচ্ছে ডিলে সাইন। এগুলো সব থাকবে, আমি বলে দেবো যখন ফরমেশনটা ওটা এর মধ্যে নাই। কোনটা ডিকম্পোজিশন ডিকম্পোজিশনটা মধ্যে ম্যাগট, হ্যাঁ ম্যাগটটা হচ্ছে ডিকম্পোজিশনের সময় তো ম্যাগটটা হবে। হ্যাঁ ওইটা ওই ডিকম্পোজিশনের সব ম্যাগট ফর্মেশন এগুলো পচনটার মধ্যেই পড়বে সব ওগুলো। দেখো তারপরে 3 নম্বর দিয়েছে ইনজুরি, যেটা আমি আগে যেটা ইনজুরি দিয়েছে ক্লাসিফাই ইট, আর হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। ওই যে বললাম না, ইনজুরি দেখে আমরা যেভাবে আইডেন্টিফাই করছি কি হয়েছে না হয়েছে। 4 নম্বর দিয়েছে দেখো বার্ন, যেটা আমি আগে আলোচনা হয়ে গেছে। বার্ন ইনুমারেটার ডিগ্রি অফ বার্ন বলে দেবো, ডিগ্রি অফ বার্ন, এক্সটেনশন অফ বার্ন, ডিগ্রি অফ বার্ন, হ্যাঁ এগুলো সব আমরা পড়াবো। তারপরে সেক্সুয়াল অফেন্স এর মধ্যে যে রেপ, হোয়াট ইজ রেপ, হোয়াট আর দ্য সাইন সিম্পটম অফ রেপ, what are the procedure of examination of rape, what is contemptuous or dangerous of rape। আর হচ্ছে ডিফারেন্স বিটুইন, দেখো ডিফারেন্স বিটুইন ট্রু বুইজ আর ফলস বুইজ। বুইজ একটু আগে বলেছি, পোস্টমর্টম লিভিডিটি বলতে গিয়ে পোস্টমর্টম লিভিডিটি তো মরার মধ্যে হয়, কিন্তু ব্রুইজ হয় জীবিত মানুষের মধ্যে। যখন কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো ধাক্কা, একটা বল এসে লাগলো বা একটা পাথর এসে লাগলো, যখন কালো হয়ে এরকম ফুলে উঠলো একটুখানি, তাকে বলছি আমরা ব্রুইজ। এইবার এই ব্রুইজটা কি হয়, অনেক সময় আর্টিফিশিয়ালিও করা যায়। কিছু ইরিটেটিং সাবস্টেন্স দিয়ে এরকম কালো কালো ছোপ করিয়ে নিয়ে গিয়ে থানায় গিয়ে বললাম, ও আমাকে খুব মেরেছে, দেখুন আমি গা পাচ্ছি গা করে দিচ্ছি, ও তো মারে এই বিষয়, আমি আর্টিফিশিয়াল এনে করে ওকে কেস খাওয়া বলে গেছি। এইখানে তখন কোশ্চেন, whether it is true quiz or false quiz। সাইনোসিস চেক করতে হবে। অনেক কিছু আছে, সেইগুলো দিয়ে প্রমাণ হয়ে যাবে যে এটা ও বানিয়ে নিয়ে এসছে। বুঝে গেল? তার না? হ্যাঁ প্রচুর ঘটে, যার জন্য তো এসছে এখানে। এই যে তোমাদের এখানে দিয়েছে না, এই যে বিটুইন ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস quiz, এই জন্যই না, বুঝতে পেরেছো? ও আসবে, আমি পড়িয়ে দেবো। তারপরে দেখো স্টারভেশন, এটা আমি আগে বলছিলাম না, স্টারভেশন মানে অনশন, না খেতে পেয়ে মানুষ মরে যায়, সেই জন্য দেখো স্টারভেশন, মেনশন দ্য কজ, সিমটম এন্ড সাইন অফ স্টারভেশন। তারপরে দেখো বলেছে ইনফ্যান্টিসাইড, এটাও আমি বলেছি। ইনফ্যান্টিসাইড করলাম একটু আগে, যে বাচ্চা মেরে ফেলা, যেটা 1 বছরের মধ্যে যদি বাচ্চাদের মেরে ফেলে কেউ, তখন তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। এবার বলছি দেখো ডিস্টিংগুইশ বিটুইন স্টিল বার্থ এন্ড লাইভ বার্থ, এই দুটোর মধ্যে পার্থক্য একটু আগে যেটা আমি বলছিলাম, কোশ্চেনে দিয়ে দিয়েছি। তারপরে আছে তোমাদের কিছু শর্ট নোট, উন্ডস, হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং, কোমা, সাফোকেশন আর ফিঙ্গারপ্রিন্ট বা ডাক্টাইলোগ্রাফি। ফিঙ্গারপ্রিন্টকে আমরা বলি ডাক্টাইলোগ্রাফি। ফিঙ্গারপ্রিন্ট একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশনের একটা জিনিস, এটা প্রায়
দুখানা ফিঙ্গারপ্রিন্ট সাধারণত সিমিলার হয় না, প্রায় সাধারণত না, হয় না। না হয় হয় সেটা এমন একটা রেশিও আছে সেটা অসম্ভব। রেশিওটা আমার এখন মনে নেই, 7 মিলিয়ন কি 8 মিলিয়ন এরকম একটা কিছু আছে যার মধ্যে দুটো মানুষের মধ্যে দুটো লোকে, মধ্যে একটা হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, হয় না বলে কিছু নেই, বুঝে গেল, বুঝতে পারে। কিন্তু এটা দেখবে যারা সই করতে পারে না, এটা সইয়ের থেকেও এটা ইম্পর্টেন্স বেশি, সইটাও নকল করে ফেলতে পারে। কিন্তু এই জিনিসটা ডুপ্লিকেট করতে পারবে না। এই যে হাতের রেখা এক একজনের এক এক রকমের, কত ধরনের ফিঙ্গারপ্রিন্ট আছে এবং তাদের কোডগুলোর প্যাটার্ন সব এক একজনের এক এক রকম। সেই জন্যই তো এখন এইটাকেই ইউজ করা হচ্ছে, Biometric. বায়োমেট্রিক সবেতেই, আধারেও এখন বায়োমেট্রিক দেওয়া হচ্ছে। জমি কেনাকাটা করতে সব হ্যাঁ, ওই হচ্ছে না, হ্যাঁ, পেটিএম ফোন ফোন এগুলো লকিং সিস্টেমে তোমার বায়োমেট্রিক শুধু না স্যার, আইরিসের এটাও কিন্তু আলাদা হয়, ম্যাডাম আমাদের আলাদা হয়। হ্যাঁ, আইরিসের স্ট্রাকচার, আইরিসের স্ট্রাকচারটা হ্যাঁ, আলাদা হয়। এটাও এখন দিচ্ছে চোখে। কিন্তু বায়োমেট্রিকটা এখন Biometric বেশি চলছে। পরিমাণে চলছে, টিপসই টিপসই। আগে অশিক্ষিত বলে নিত, এখন শরীর টরীর শিক্ষিত হয়ে এরকম করে ধরো, এরকম করে আগে থেকে আবার শিখে আসছে। হ্যাঁ, আগে কি আসতে হবে, আগে কি হতো, সই না করতে পারতো যারা তাদের নিশ্চয়ই না, এখন সই যারা করতে পারে তাদেরও দিতে হবে। এবং শুধু একটা আঙুলের নয়, 10টা, এই 5টা, এই 5। আর যাদের আঙুলে ধরুন নাই কাটা তাদের কি হবে? চোখ পিউপিলস তাদের চোখ পদ্ধতি আছে। ধরুন এই যে আমি দুটো হাত কাটার লোকেদের আমি রেডিয়াল পালস পাবো, হ্যাঁ, পাবো তো, রাখলে। হ্যাঁ, রেডিয়াল পালস পাবো কি, পাবো না, পাবো না। আমার ধরুন ক্যারোটিড পালস দেখতে হবে, হ্যাঁ। টিপিয়াল পালস দেখতে হবে, এগুলো দেখতে হবে। সেই রকম ব্যাপার, একটা অফ হয়ে গেলে তার তো সাবস্টিটিউট আমাদের হাতে অনেক আছে, সেই অনুযায়ী আমরা এগোবো। আচ্ছা, এইটা গেল একটা সাবজেক্ট। হ্যাঁ, এইবার হচ্ছে প্যাথোলজি, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট। ওটা সম্বন্ধে মোটামুটি প্রায় তোমরা এফএসএমটা সম্বন্ধে জেনে গেলে, কি পড়তে হবে মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম না? হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, স্যার। আচ্ছা, এইবার তোমাদের প্যাথোলজি, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। স্যার এখানে পিএসএম যেটা ছিল, পিএসএম এর ফুল ফর্মটা প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল। ওটার পরে বলবো। ওটার সঙ্গেও সোশিওলজিটা যুক্ত আছে অ্যাকচুয়ালি, তোমাদের এখানে আলাদা করে দিয়েছে বটে, কিন্তু ওই সোশিওলজি পিএসএম এর একটা অংশ আমাদের এই এমবিবিএস কোর্স, মেডিকেল কোর্স গুলো, ওটা পরে হবে। ওটা পরে হবে। বলো। প্যাথোলজি, ফিজিওলজি আমরা পড়ে এসেছি। ফিজিওলজি মানে হচ্ছে স্বাভাবিক ক্রিয়াকলাপ, আমাদের শরীরের যে সমস্ত যন্ত্রপাতি আছে। ফাংশন অফ দ্য ফাংশন হচ্ছে, Function, রেসপিরেশন system. বলুন, সার্কুলেশন বলুন, হ্যাঁ, কিডনি অ্যান্ড লিভারি ফাংশন বলুন, লিভারের Nervous system. ফাংশন বলুন, হজমের ব্যাপার মানে ডাইজেস্টিভ Nervous ফাংশন system. হোক, নিউরোলজিক্যাল ফাংশন হোক, যত ফাংশন ঘটছে স্বাভাবিক অবস্থায় সুস্থ মানুষের মধ্যে, দ্যাট ইজ ফিজিওলজি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি স্বাভাবিক না জানি তো অস্বাভাবিক জানতে পারবো। যখন স্বাভাবিক ফাংশন অস্বাভাবিক হয়ে যায় তখনই প্যাথোলজি সৃষ্টি। বোঝা গেল? তাহলে প্যাথোলজি হচ্ছে একটা কি অল্টার্ড ফিজিওলজি। প্যাথোলজিটা কিছুই না, অল্টার্ড ফিজিওলজি ইজ কল্ড প্যাথোলজি। যখনই স্বাভাবিক ক্রিয়াকর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ছে, অস্বাভাবিক কাজকর্ম শুরু করে দিচ্ছে, that is pathology। ঠিক আছে, এবার এই সাবজেক্টটার মধ্যে আমাদের কি পড়তে হবে, অনেক কিছু আছে। প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি আছে, ব্যাকটেরিওলজি আছে, প্যারাসাইটোলজি আছে, হ্যাঁ, অনেক কিছু ভাগ আছে। যত মানে মাইক্রোবায়োলজিও আছে, হ্যাঁ, সবই আছে। তো তার মধ্যে থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, সেখানে হচ্ছে অ্যানিমিয়া, এটা একটা সিস্টেমিক প্যাথোলজির অংশ। অ্যানিমিয়া, জন্ডিস, হ্যাঁ, ব্লাড প্রেশার, ঠিক আছে, এই তিনটে মেন তোমাদের দিয়ে দিয়েছে, 1, 2, 3। 4 দিয়েছে তোমাদের এক্সামিনেশন গুলো, রুটিন এক্সামিনেশন অফ স্টুল,
রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু প্যারামিটার, যেমন হচ্ছে ইএসআর, শুধু ইএসআরই দিয়েছে, তোমাদের যে সমস্ত প্যারামিটার গুলো আছে, হ্যাঁ, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ইএসআর, টিসি, ডিসি, হ্যাঁ, এই সবগুলো প্যাথোলজিরই অংশ, যদিও এখানে তোমাদের দেয়। তারপর দিয়েছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিওলজির ব্যাপার, এখানে ডিসকাস দ্য রিজন অফ কোয়াগুলেশন, এটা আমি প্যাথোলজি বলবো না, এটা ফিজিওলজিরই একটা অংশ। আচ্ছা, ইডিমা একটা প্যাথোলজি কন্ডিশন, ইডিমা, টাইপ অফ ইডিমা, মেকানিজম অফ ইডিমা। তারপরে শর্ট নোটে আছে আবার অ্যানিমিয়া, জন্ডিস, মান্টু টেক্সট, আরই অফ ইউরিন, পাস্টেল, ইএসআর, ম্যালেরিয়া, ব্লাড প্রেশার, abnormality of the stool, anguish, dysentery, হেলমিনথোলজি, ডিহাইড্রেশন। ঠিক আছে, তো একটা হজপজ একটুখানি ছোট করে প্যাথোলজি সিলেবাস আছে, তোমাদের পড়তে হবে। অ্যানিমিয়া কি জিনিস? রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। রক্তে যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা আরবিসির পরিমাণ কমে যায় বা উভয়ই কমে যায়, তখন তাকে আমরা অ্যানিমিয়া বলি। কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডিমিনিউশন অফ হিমোগ্লোবিন অর আরবিসি অর বোথ। এইবার কথা হচ্ছে, দেখো এইখানে যদি এটা বুঝতে যাই, আবার নর্মাল জায়গায় আমি যেতাম, তাহলে আমাকে জানতে হবে হিমোগ্লোবিন নর্মাল কত থাকে। 14.5 mm2। না, 12 থেকে 14 হচ্ছে মেয়েদের, আর 12 থেকে 16 হচ্ছে ছেলেদের। ছেলে। মানে এই রেঞ্জ গুলো, মানে তুমি যদি বলতে যে অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাভারেজ মোটামুটি আমরা 14.5 কে 100% ধরি। পার্সেন্টেজ যখন আমরা বার করি 14.5 কে আমরা 100% ধরি। ধরো আমি এস্টিমেশনে কারো 11 মিলিগ্রাম বা 11 মিলিগ্রাম পার্সেন্ট পেয়েছি, সেটা যদি ওর অ্যানিমিয়াটাকে আমি জাজ করি যে কত পার্সেন্ট হিমোগ্লোবিন আছে, সেখানে আমি ধরবো কি 14.5 ইকুয়াল টু 100%, এক ইকুয়াল টু কত 11.5 সমান কত পার্সেন্ট, 80%। সেখানে 80% কি 85% কি 82% এরকম একটা আসবে। তার মানে অ্যানিমিয়া পার্সেন্টেজ ওয়াইজ দেখা যাবে 82%। বুঝে গেল? অর্থাৎ এ একটা হজপজ ব্যাপার। অ্যানিমিয়াটা আমরা বিভিন্ন ভাবে ক্লিনিক্যালি আমরা অ্যাসেস করতে পারি। মাইল্ড অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, অ্যাকর্ডিং টু কালার অফ দ্য কানেক্টিভ টিস্যুস ইন দ্য আই, টাং, হ্যাঁ, নেল, তারপরে নেলবেটিক টাং, পাম সোল, এগুলো যে কানেক্টিভ টিস্যু গুলো আছে, তাদের আমরা মানে ব্রাইটনেস গুলো বা ব্লাড রিটার্ন গুলো দেখে আমরা এটা করতে পারি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। আবার এস্টিমেটিভ, যেমন ধরো কতগুলো প্যারামিটার আছে, যেমন হচ্ছে পিসিভি, এমসিভি, এমসিএইচসি, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ব্লাডের একটা প্যারামিটার। বুঝতে পেরেছো? হিমোগ্লোবিনের পার্সেন্ট, টোটাল কাউন্ট, টিসি, টিসি যখন দেখছি, টিসি থেকে আমরা কি পেতে পারি? আরবিসির কাউন্টটা পেতে পারি, ডাব্লিউবিসির কাউন্টটা পেতে পারি, প্লেটলেটের কাউন্টটা পেতে পারি। অর্থাৎ টোটাল কাউন্ট অফ টিসি মানে দাঁড়াচ্ছে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ প্লেটলেট বা থ্রম্বোসাইট, তাই তো? তা এদের নরমাল কাউন্ট গুলো আমরা জানি, যেমন হচ্ছে আরবিসি নরমাল কাউন্ট কত? আরবিসি স্যার 5 থেকে 5 মিলিয়ন এভারেজ 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। কারণ 5 লিটার আমাদের শরীরে ব্লাড ধরলে অনেক, 1 কিউবিক মিলিমিটার ব্লাডে মোটামুটি 5 মিলিয়ন থাকে। হ্যাঁ, মোটামুটি মেয়েদের ক্ষেত্রে 4.5 মিলিয়ন ধরা হয় এভারেজ, ছেলেদের ক্ষেত্রে 5 to 6 মিলিয়ন, 5 to 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার এভারেজ ধরা হয়। তা আমি রেঞ্জেও বলতে পারি, একটা এভারেজ যেতেও বলতে পারি। মোটামুটি ওই 5 কে ধরেই এগোবো। হ্যাঁ স্যার। 5 মিলিয়ন হ্যাঁ। পার কিউবিক মিলিমিটার। ঠিক আছে, ছেলে মেয়ে মিলিয়ে সব খচখচ করে দিয়ে একসাথে বলে দিলাম। সেই রকম
হিমোগ্লোবিনের পরিমাণ আছে তোমার কত, ওই যে বললো 5 million অ্যাভারেজ হচ্ছে 14.5, ধরো সেটা 11 থেকে 16 মধ্যে ভ্যারি করবে ছেলে মেয়ে মিলিয়ে। হ্যাঁ। ঠিক আছে, 13টা আমরা স্ট্যাটিক পয়েন্ট হবো। 13 mg/%। 100 ml ব্লাডের মধ্যে 13 মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকে, তাই তো? সেটাকে হচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ নরমাল হিসাব। তো এইরকম আমরা এইগুলো ধরে, আর টিসি গুলো ধরে, টিসি বলতে টোটাল কাউন্ট, যেমন আমরা আরবিসি বললাম, ডাব্লিউবিসির একটা টোটাল কাউন্ট আছে, কত সেটা? 10,000 না ওটা হচ্ছে স্যার 8,000, 5 থেকে 8,000। 5 থেকে 12,000 অবধি করে না দিই। স্যার 8 স্যার 8,000 স্যার। 8,000 থেকে ওটা 10,000 কোনো ব্যাপার নেই, কোন বই আছে 6,000 কিন্তু স্যার থেকে 12,000 মানে তো ইনফ্লুয়েন্স 9,000, ঠিক আছে, মোটামুটি 10 এর মধ্যে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল 5 থেকে 10 এর মধ্যে থাকতে হবে। তার মধ্যে আবার ডিসি আছে। হ্যাঁ ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। সেখানে এই যে ডাব্লিউবিসি গুলো আছে, তাদের যে প্রকারভেদ আছে, নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। মনোসাইট, এই 5টা যে প্রকার আছে, এই 5টা প্রকার কত পার্সেন্টেজে আছে সেইটা ডিফাইন করা। এটা ডিফাইন করা হচ্ছে ডিসি। ডিসি ডিফারেন্সিয়াল। নিউট্রোফিল কত থাকে? নিউট্রোফিল হ্যাঁ, ওটাই বেশি থাকে, এভারেজ ধরে নাও 70, 3 থেকে 6 কিলো। ঠিক আছে না, 70% নিউট্রোফিল থাকে, প্রায় নিউট্রোফিল তো 60 থেকে 70%, ঠিক আছে। আর থাকে তোমার বেশি কি থাকা, মনোসাইট। না, monocyte না, লিম্ফোসাইট। 20 থেকে 30%। লিম্ফোসাইট আর ইওসিন- তোমার ইওসিনোফিল। এমনি বেশি, সব মিলে গেল। হ্যাঁ। তার তৃতীয় নম্বরে আছে মনোসাইট, মনোসাইট, যেটা 5 থেকে phagocytic nature। 5 থেকে 10%। 5 থেকে। আর ইসোনোফিল আছে। চতুর্থ হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল, হ্যাঁ। 1 to 5%। আর বেসোফিল হচ্ছে লাস্ট 0 to 1%, ঠিক আছে। তো এই মোটামুটি একটা অ্যাভারেজ ধরে নিতে হবে, কারণ এই যে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রেজেন্ট করে, কিন্তু আমাদের সেইভাবে তো চলতে হবে না, আমাদের একটা নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। রেঞ্জ গুলো যত দিন যাচ্ছে আস্তে আস্তে প্যাথোলজিক্যাল সেন্টার গুলো অনেক বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। যার জন্য আগে আমাদের সময় যেরকম ধরনের ছিল, এখন সেরকম ধরনের নেই। যেমন হচ্ছে তোমার প্লেটলেট কাউন্ট কত? প্লেটলেটস 1.5 লাখ, 4.5 লাখ। হ্যাঁ, মানে 2 থেকে 4 লাখ 4 লাখ, হ্যাঁ। পার কিউবিক মিলিমিটার। হ্যাঁ। 2 থেকে 4 লাখের মধ্যে হচ্ছে প্লেটলেট। এই যে এগুলো প্যাথোলজি যে এগুলো কি করে না, আমাদের একটা ইন্ডিকেটর, ঠিক আছে। যেমন এখান থেকে আমরা এখানে যে ইএসআর দিয়েছে, ইএসআর একটা প্যারামিটার, এইথোসাইট সেডিমেন্টেশন রেট, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন। একটা ব্লাডকে এরকম স্ট্যান্ড করে দিলে, মানে তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে হ্যাঁ স্ট্যান্ড করে দিলে পরে দেখা যাবে ওর যে কর্পাসেলস গুলো আছে, মানে কণিকা গুলো আছে, আস্তে আস্তে নিচে ছিটিয়ে পড়ছে। উপরে সিরামটা উপরে স্বচ্ছ সিরামটা করছে। আমরা নিচে কতটা ছিটিয়ে পড়ছে কিভাবে বুঝি না, উপরে স্বচ্ছ লেয়ারটা কতটা পাচ্ছি তার উপর। একটা টিউব থাকে যাতে 300টা দাগ কাটা থাকে, নিচে থাকে তোমার 180টা দাগ কাটা থাকে, নিচে থাকে 180, 300 মিলিমিটারের টিউবটা, ঠিক আছে। সেখানে কিছুটা অংশ দাগ কাটা থাকে না, তারপরে থাকে 0, তারপরে 1 2 3 করতে করতে 180 অব্দি একদম এন্ডের মুখে থাকে, ঠিক আছে। এবার আমরা কি করি, আগে ব্লাড ড্র করে নিয়ে তাতে অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে একটা স্যাম্পল করি, সেখানে ওই ইএসআর টিউবটা ঢুকিয়ে মুখ দিয়ে ওই 0 দাগ অব্দি এটাকে টেনে নিই, ব্লাডটাকে টেনে নিয়ে আঙুল দিয়ে চেপে দিয়ে তুলে নিলে ওই যেহেতু খুব সরু নল পড়বে না, একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের মধ্যে ওটাকে বসিয়ে দিয়ে ছেড়ে দিই। এইবার টাইমটা করে দাও, 1 ঘন্টা বাদে দেখছি কি যত ছিটিয়ে পড়ে উপরে স্বচ্ছ লেয়ারটা দেখতে পাবে। 0 থেকে দেখলাম 1 ঘন্টা বাদে কারো 5 অব্দি স্বচ্ছ লেয়ার পাচ্ছি, তার মানে তার ইএসআর হচ্ছে 5, কারো 3 পাচ্ছি, তার ইএসআর হচ্ছে 3, কারো 15 স্বচ্ছ পেলাম,
তার ইএসআর 15, তার আরো বেশি পেলাম 20 পেলাম। ইএসআর একটা প্যারামিটার, মানে স্যার ট্রান্সপারেন্ট রিজিয়নটাই হচ্ছে ইএসআর, মানে ওইটাই আমরা দেখি। এবং আগে তো আমরা অ্যাভারেজ করতাম, আগে 1 ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায়, তৃতীয় ঘন্টা, 3 থেকে ধরে। এখন বলছে ইউনিভার্সাল নিয়ম 1 ঘন্টায় যেটুকু পাবো সেটাই হচ্ছে স্যার, আর কোনো এ করার দরকার নেই। আপনারা শুধু 1 ঘন্টা দেখুন, 1 ঘন্টায় যে স্বচ্ছ লেয়ারটা পাচ্ছেন সেটাই হচ্ছে ওডিএসআর, ঠিক আছে? তো এইরকম ইএসআর হচ্ছে একটা প্যারামিটার যেটা কিনা রোগ ডায়াগনোসিস করতেও লাগে, আবার প্রগনোসিসেও হেল্প করে। এবার বলি স্যার হোয়াট ইজ ডায়াগনোসিস, হোয়াট ইজ প্রগনোসিস, সেটাই বুঝি না। ডায়াগনোসিস মানে হচ্ছে কিছু সাইন সিমটম ওর মধ্যে থেকে দেখে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে ওর কি রোগ হয়েছে সেটা আইডেন্টিফাই করা, ডিটেকশন, চেক করে। ডায়াগনোসিস মানে ওর বুঝে নিলাম ওর করোনা হয়েছে, বা ওর ইনফ্লুয়েঞ্জা হয়েছে, বা ওর টিবি হয়েছে, সে কোন একটা রোগ হয়েছে। এটা আমি যে যে জিনিসের মাধ্যমে একবারে ভালো করে ডিটেক্ট করতে পারছি, দ্যাট ইজ ডায়াগনোসিস। এইবার সেই অনুযায়ী আমি তাকে চিকিৎসা করব। ধরো ডট চিকিৎসা ফেললাম ওকে, মানে ওর টিবি হয়েছে ধরা পড়লো, ঠিক আছে? ওর ব্লাড রিপোর্ট নিলাম, ওর এক্সরে করিয়েছি, ওর থুতু পরীক্ষা করেছি, থুতুতে বি পজিটিভ পেয়েছি, এক্সরেতে আমি টিউবারকুলার ক্যাভিটি পেয়েছি, ঠিক আছে? ব্লাডের মধ্যে ইএসআর হাই পেয়েছি। তো এইগুলো দেখে আমি তার মানে এ নিলাম, যে ডায়াগনোসিস করলাম যে টিবি হয়েছে। এবার চিকিৎসা শুরু হবে। এবার ডট ট্রিটমেন্ট ওকে দিলাম, ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট, এখানে অনেকগুলো ওষুধ তো মিশিয়ে করা আছে, একটা নিয়ম করে খেলো। 1 মাস খাওয়ার পরে আমি কি আবার সব করব? করব না, আমি তখন শুধু ইএসআরটা দেখবো। ইএসআরটা দেখলাম, যখন ডায়াগনোসিস করেছিলাম 22 ছিল, 1 মাস ওষুধ খাওয়ার পর ইএসআরটা 18 নেমেছে। তার মানে আমি কি বুঝবো যে গুড হয়ে, মানে হচ্ছে রোগীটা আরোগ্যের পথে যাচ্ছে, এই ট্রিটমেন্টটা আমার চালুই থাকবে। তার মানে আরো 1 মাস আমি খাই। আরো 1 মাস খেলো, খেয়ে দিলাম ইএসআর নেমেছে 12 তে। তাহলে খুবই ভালো খবর, আরো খাওয়া 1 মাস। এইভাবে যখন নর্মাল হয়ে গেল, তখন আবার আমি অ্যানাদার আবার চেক করলাম, তার থুতু পরীক্ষা করলাম, তার এক্সরে করলাম। এই যে এতটা দীর্ঘ পথে আমি যদি বারবার তাকে এক্সরে করতাম, বারবার থুতু পরীক্ষা করতাম, তার তো ইকোনমিক্যালি সে তো এ হতোই, ক্ষতি করতো। তাছাড়া সে একটা এম্বারাস ফিল করতো যে বারবারে। কিন্তু এই যে প্যারামিটার গুলো, হ্যাঁ, এই যে জিনিসগুলো শুধু একটুখানি এটা দেখে নিয়ে আমি ধরে নিচ্ছি কতটা সে আরোগ্য পেয়েছে। যেমন ধরো ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হয়েছে যখন খুব অসুস্থ হয়েছে, হসপিটালাইজেশন করেছে, হসপিটাল সব চেক আপ করে ডেঙ্গু ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তোমার থ্রম্বোসাইট কাউন্ট একবারে নেমে 1 লাখেরও নিচে নেমেছে, 90,000-এ চলে এসেছে থ্রম্বোসাইট কাউন্ট। তো তাকে ভর্তি করে নেওয়া হয়েছে, তাকে কনজারভেটিভ চিকিৎসা দেওয়া হচ্ছে, হ্যাঁ, জল পর্যাপ্ত পরিমাণে তাকে ফ্লুইড ট্রান্সফিউশন করা হচ্ছে, তারপরে তার সিমটম গুলো রিলিভ করার জন্য সিমটোম্যাটিক ওষুধ দেওয়া হচ্ছে। নেক্সট দিন আবার আমরা শুধু ওর থ্রম্বোসাইট কাউন্টটা দেখব, কতটা বেড়েছে। দেখলাম 1,20,000-তে উঠেছে। তারপরের দিন দেখলাম 1.5 লাখে উঠেছে। তারপরের দিন দেখলাম 1,80,000 হয়েছে। তারপরের দিন দেখলাম 2 লাখ ছাড়িয়েছে, 4 ছুটি। এইগুলোকে বলছি আমরা প্রোগনোসিস অফ দ্য ডিজিজ। আগেও আমরা থ্রম্বোসাইট প্রথমে তার ডেঙ্গুর তোমার পরীক্ষাগুলো করেছি, ব্লাড রিপোর্ট করেছি, তারা সাপোর্টিং হিসাবে ডায়াগনোসিস করতে সাহায্য করেছি। আবার ওইখান থেকে অত কিছু বারবার না করে শুধু থ্রম্বোসাইট কাউন্টটা ওষুধ চলাকালীন দেখে দেখে ওই রোগীটাকে জাজ করছি যে আমার যে চিকিৎসা পদ্ধতি ওকে দিয়েছি কতটা এফেক্টিভ হচ্ছে, কতটা সে আরোগ্যের পথে যাচ্ছে। এইটা জানাকেই বলছি আমরা মেডিকেল ভাষায় প্রোগনোসিস। বোঝা গেল? তো তোমাদের প্যাথোলজিতে এইরকম এগুলো জানতে হবে। আর রুটিন এক্সামিনেশন অফ তিনটে যে আমরা মেনলি 3টে ফ্লুইড রুটিন এক্সামিনেশন করি, ব্লাড, ইউরিন আর স্টুল। এই 3টে কিভাবে করা হয়, তাদের ইমপ্রেশন, এগুলো তোমাদের জানতে হবে।
ইএসআরটাও ইম্পর্টেন্স নেই, ইএসআরটাও দিয়েছে, ইএসআর কিভাবে মাপ হয় আমি তো বলে দিলাম আজকে এরকম ভাবে। আর একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, অ্যানিমিয়া যেমন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, ইডিমাও সেটাও একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। তো এই প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কেন অ্যারাইজ করে, কিভাবে ঘটে, আর কত প্রকারের ইডিমা হয়, এইটা নিয়ে একটা ক্লাস